হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা সবাই কেমন আছো? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা সবাই কেমন আছো? তোমরা আমার কথা শুনতে পাচ্ছো কিনা আমাকে একটু জানাও কষ্ট করে। আর আমাকে দেখা যাচ্ছে কিনা, আমার ভিডিওগুলো দেখা যাচ্ছে কিনা, আমাকে দেখা যাচ্ছে কিনা, এগুলো একটু আমাকে কষ্ট করে জানাও। আমাকে এবং আমার ভিডিও দেখা যাচ্ছে কিনা, আমাকে এবং আমার ভিডিও ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা আমাকে একটু কষ্ট করে জানাও। তোমরা জানো আজকে আমি হাজির হয়েছি রোড টু অ্যাডমিশন বোটানি বুক, যেটা আমি তোমাদেরকে পড়ানোর কথা। অবশ্যই এটা গিফট হিসেবে দিচ্ছি, মানে এমনিই পড়াচ্ছি, ফ্রিতেই পড়াচ্ছি। যেখানে আমরা প্রথম অধ্যায়টা ধরবো, কোষ ও এর গঠন, এবং আমরা আজকে লেকচার 1টা শুরু করব। তো তোমরা আমাকে একটু বলবা যে কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছ, কে কোন কলেজে পড়তেছো এবং কোথায় থাকো, কে কোন কলেজে পড়তেছো, হ্যাঁ, কোথা থেকে আমাদের সাথে লাইভে যুক্ত হইছ এবং কোন বেচ, বিশেষ করে কোন বেচ, এটা খুবই গুরুত্বপূর্ণ, কোন বেচ তোমরা, ঠিক আছে? আচ্ছা, তোমরা দেখছো যে এই লাইভের ক্যাপশনে আমি লিখে দিছি, তোমরা আশা করি বুঝতে পারবা লাইভটা অ্যাকচুয়ালি কী নিয়ে। হ্যাঁ, আজকে খুবই ইন্টারেস্টিং একটা মজাদার লেকচার হবে আশা করি। আর এখানে আমরা ইতিহাস জানবো এবং বায়োলজি সম্বন্ধে জানবো, এবং কোষ জিনিসটা কীভাবে আসছে, আমরা মানুষরা যে কোষ নিয়ে গঠিত এটা আমরা বুঝছি কীভাবে বা আমরা জানতে পারছি কীভাবে। প্রথম আমরা কীভাবে জানতে পারছি যে আমরা কোষ নিয়ে গঠিত, ঠিক আছে? এটা একটা হিস্ট্রি আছে, মজাদার হিস্ট্রি, ঠিক আছে? তো তোমরা আমার সাথে একটু বলে যাও কে কোথা থেকে যুক্ত হয়েছো, কোন কলেজে পড়ো, কোন বেচ, কে কোথা থেকে যুক্ত হয়েছো, কোন কলেজে পড়ো, কোন বেচ। তোমরা লাইভটা শেয়ার করে দাও, আমাদের মেসেঞ্জার গ্রুপ যেগুলো আছে ওখানে শেয়ার করে দাও। আমাদের মেসেঞ্জার গ্রুপ যেগুলো আছে ওখানে তোমরা শেয়ার করে দাও। তোমরা আমার কথা শুনতে পাচ্ছ তো? তোমরা আমার কথা শুনতে পাচ্ছ তো? আমাকে দেখা যাচ্ছে তো? ক্লিয়ার তো সব কিছু? এখানে একটা সমস্যা হয়ে গেছে, আমি আমার ফেসবুকের পাসওয়ার্ডটা ভুলে গেছি, বুঝছো? এই জন্য আমি ঢুকতে পারতেছি না। এখানে আমার ফেসবুকের আমি পাসওয়ার্ডটা ভুলে গেছি, পাসওয়ার্ড মিলাচ্ছি কিন্তু আসলে ঢুকতে পারতেছি না। আচ্ছা, যাই হোক, পাসওয়ার্ডটা রিকভার করতে হবে। তো আমাকে একটু পেছনে যাই দেখতে হবে তোমরা কে কে আছো বা কোথা থেকে ক্লাস করতেছো। একটু আমি পেছনে যাই দেখি, একটু পেছনে যাই দেখি যে তোমরা কে। হ্যাঁ, তোমরা অনেকেই বলতেছো তোমরা এইচএসসি 20 ব্যাচ, ওএসসি 22 ব্যাচ। আমার ফেসবুক পাসওয়ার্ডটা আমি মিলাইতে পারতেছি না, ভুলে গেছি, বুঝছো? এই জন্য আমি আমার আইডিতে ঢুকতেই পারতেছি না। এটা আমাকে রিকভার করতে হবে। ফরগেটেন পাসওয়ার্ড মেরে দেখি। হ্যাঁ, আচ্ছা, পরে করব, এটা পরে করব। ক্লাস শুরু করে দিই। তোমাদের কমেন্টগুলো আমি পেছনে যাই দেখতে হবে আমাকে, আর কিছু করার নেই। আচ্ছা
দেখো আজকে আমি লেকচার 1 পড়াবো এবং এটা খুবই একটা ইন্টারেস্টিং ক্লাস হবে, বিকজ আমরা জানি যে জীববিজ্ঞান শুরু হচ্ছে তোমাদের এই অধ্যায়টা দিয়ে, তোমরা জীববিজ্ঞান, তাই আমার এই ক্লাসটা কিন্তু HSC 23 বেস যারা সামনে আসবা তারাও কিন্তু এটা করতে পারবা। দেখো প্রথমে আমাদেরকে জীববিজ্ঞান সম্বন্ধে জানতে হবে, তাই না? আমরা যে একটা বায়োলজি সাবজেক্টটা যে পড়ি, এই যে বায়োলজি কি, আমাদের সাবজেক্টের নাম কি রে? বায়োলজি, বা বাংলায় যদি বলি জীববিজ্ঞান। এই শব্দটার মানে কি বা এটা মানে কি সেটা আগে বুঝতে হবে, তাই না? তো চলো আমরা বায়োলজি শব্দটাকে একটু ভাঙি। এই বায়োলজি শব্দটা দুইটা গ্রিক ওয়ার্ড থেকে আসছে। একটা গ্রিক ওয়ার্ড, যেটা গ্রিক ওয়ার্ড মানে হয়তো বায়োলজি শব্দটা ইংরেজি, বাট এই ভাষাটা কিন্তু ইংরেজি ভাষা না, এটা আসছে গ্রিক ভাষা বায়োস থেকে, আরেকটা হচ্ছে গ্রিক ভাষা লোগোস থেকে। দেখো অনেক সময় যে আমরা ইংরেজিতে লিখতেছি বিধায় মনে করতেছি এগুলো ইংরেজি শব্দ, এগুলো কিন্তু ইংরেজি শব্দ না। যেমন আমি তোমাদের একটা পারফেক্ট এক্সাম্পল দিই। তোমরা যখন ফেসবুকে মেসেঞ্জারে চ্যাট করো, ফেসবুকে না মেসেঞ্জারে যখন চ্যাট করো, তখন কিন্তু অনেকে বাংলায় লিখে কথাগুলা, যে চ্যাটগুলো তারা করে তারা বাংলায় লিখে, অনেকে ইংরেজিতে বাংলা আকারে লিখে। যেমন এরকম যেমন আমি তোমাকে বা তোমরা বন্ধুরা বা বান্ধবীরা বা সোকল জাস্ট ফ্রেন্ড বা যাই বলো, তারা চ্যাট করতেছো, ধরো একজনে বলছে এরকম যে গুড নাইট, তো সে গুড নাইট, ঠিক আছে, গুড তো লিখলো এভাবে, নাইটকে সে এভাবে লিখলো। ইন্টারেস্টিং না নাইট? দেখো এন দিছে, 8 দিছে, মানে সে এখানে অঙ্কও করতেছে, নাইটকে এভাবে লিখছে। যাই হোক, এভাবে একটা ভাষা থাকে, ঠিক আছে না? তো শব্দগুলো দেখতে এটা বায়োলজি শব্দটা ইংরেজি মনে হলো, এগুলো কিন্তু ইংরেজি না। এখানে দুইটা গ্রিক শব্দ আছে, একটা হচ্ছে বায়োস, একটা হচ্ছে লোগোস। দেখো ফার্স্ট ক্লাসটা একটু তোমাদেরকে ভালোভাবে খেয়াল করতে হবে, যে এখানে হিস্ট্রি বলবো, আমরা আস্তে আস্তে সব কিছুতে যাবো, আমাদের তাড়াহুড়া কিছু নাই, আমরা আস্তে আস্তে সব কিছুতে যাবো। আগে প্রথমে হিস্ট্রিগুলো জানো, তোমরা হয়তো অনেকেই জানো না। সো এখান থেকে কিছু শেখার চেষ্টা করব আমরা, আর এখান থেকে প্রচুর MCQ শেখার চেষ্টা করব। কনফিউশন কিছু প্রশ্ন থাকতে পারে MCQ, যাতে সেগুলো তোমরা ভুল না করো। আজকের লেকচারে এই উদ্দেশ্য। তো বায়োস শব্দটা গ্রিক শব্দ, অর্থ হচ্ছে জীবন বা লাইফ। বায়োস শব্দটার অর্থ হচ্ছে জীবন। আর লোগোস শব্দটা তোমরা অনেকেই জানো, বিদ্যা বা জ্ঞান যেটাই বলি। তাহলে দেখো বায়োলজি শব্দটা কি দাঁড়াইলো, সেটা হচ্ছে জীবন নিয়ে যে জ্ঞান বা জীবন নিয়ে যে বিজ্ঞান, সেটাই হচ্ছে জীববিজ্ঞান। জীবন নিয়ে যে জ্ঞান বা জীবন নিয়ে যে বিজ্ঞান, সেটাই হচ্ছে জীববিজ্ঞান। বস্তুতে এটা ইংরেজি শব্দ মনে হলো, এটা দুইটা গ্রিক শব্দ বায়োস অর্থ জীবন, আর একটা হচ্ছে লোগোস অর্থ বিদ্যা। এটা নিয়েই আলোচনা করা হয়েছে। আচ্ছা, তো এই যে জীবন কাদের থাকে যদি বলি, জীবন কাদের থাকে, দেখি বলো, জীবন কাদের থাকে যদি আমি জিজ্ঞেস করি, তাহলে তোমরা কি বলবা? জীবন মানে এই বায়োলজিতে জীবন নিয়ে আমরা একটু স্টাডি করি, তাহলে লাইফ নিয়ে স্টাডি করি, তাহলে তোমার লাইফ নিয়ে তুমি স্টাডি করো। দেখো তুমি নিজেকে চিনতে পারবা, এই জীববিজ্ঞান দিয়ে তুমি নিজেকে চিনতে পারবা, মানে তুমি নিজেকে আগাগোড়া চিনতে পারবা, A to Z চিনতে পারবা। কারণ তোমার জীবন তুমি না জানলে আর কে জানবে? আমি জানবো? তোমার জীবন তুমি না জানলে কে জানবে? তোমার জীবন তোমাকে জানতে হবে, তোমার জীবন অন্য কেউ জানবে না। আমাকে এই জীবন নিয়ে জানতে হবে। তো জীবন কাদের থাকে যদি আমি বলি, এই জীবন থাকে অ্যাকচুয়ালি জীবন যাদের থাকে তাদেরকে আমরা বলি জীব বা অর্গানিজম। ইংরেজিতে বলে অর্গানিজম, জীব বা অর্গানিজম। দেখো ধৈর্য ধরবা, আজকের ক্লাস আমরা অনেক কিছু শেখার জন্য আসছি, ঠিক আছে? এই চ্যাপ্টারটা শুরু হয়েছে কিন্তু জীববিজ্ঞান নিয়ে তোমাদেরকে ধারণা দিতে। সো আমি হুট করে তোমাকে সব কিছু পড়াইলেও হয়তো তুমি পড়াই যাইতে পারি, কোনো সমস্যা নেই, যাইতে পারি, হ্যাঁ। কিন্তু এখানে আসলে জিনিসটা একটু বিশ্রী দেখায় যে এই বায়োলজি মানেটা কি তুমি জানো না, বা এখানে কিছু বেসিক জিনিস আছে বা ইতিহাস আছে, এগুলো তো তোমার জানাটা জরুরি, তাই না? তো দেখো এই জীব বলতে মানে জীবন, মানে জীব নিয়ে আলোচনা করা হয় জীববিজ্ঞানে। এখন জীব আবার অনেক ধরনের হয়। প্রধানত জীব বলতে আমরা কয় ধরনের বুঝি, দেখি আমাকে একটু কমেন্টে জানাও। জীব বলতে আমরা কয় ধরনের জীব বলি, দেখি বলো তো। এটা তোমরা সবাই জানো, আমি জানি, তুমি জানো, সবাই জানে, সবাই জানে, কমার্সের ছাত্ররা জানে, আর্টসের ছাত্ররা জানে, সবাই জানে। দেখি বলো তো জীব কয় ধরনের থাকতে পারে?
সাধারণত আমরা বা প্রধানত যেটা পড়ি দুই ধরনের, একটা হচ্ছে উদ্ভিদ, আর একটা হচ্ছে প্রাণী। তাহলে জীব বলতে আমরা দুই ধরনের জিনিসকে বুঝি বা জীবকে বুঝি, একটা হচ্ছে উদ্ভিদ আর একটা হচ্ছে প্রাণী। একটা হচ্ছে উদ্ভিদ, একটা হচ্ছে প্রাণী প্রধানত। বাট শুধুমাত্র এরাই কি জীব? আর কেউ জীব নাই বা আর কোনো জীব নাই যারা উদ্ভিদ ও প্রাণীর বাইরে আমরা এটাকে স্থান দিতে পারি? আরও অনেক ধরনের জীব থাকতে পারে, যেমন একটা হচ্ছে অণুজীব। তোমরা অণুজীব নাম শুনছ? এই অণুজীব চ্যাপ্টারটা তোমাদের 4র্থ অধ্যায়ে আছে। অণুজীব তোমাদের বোটানির 4র্থ অধ্যায়ে আছে। আমি পড়াবো, অবশ্যই পড়াবো, বিকজ আমি বোটানি পুরোটাই পড়ানোর জন্য আসছি। তাহলে অণুজীব চ্যাপ্টারটা আছে তোমাদের। তাহলে অণুজীব যদি আমি একটু ইংরেজিতে বলি, ইংরেজিতে বলে এটাকে মাইক্রো। অণু মানে মাইক্রো, আর জীব মানে হচ্ছে অর্গানিজম। তাহলে অণুজীব বলতে আমরা বুঝি মাইক্রো অর্গানিজমকে, যেগুলোকে আসলে সাধারণত খালি চোখে দেখা যায় না। মাইক্রো অর্গানিজম বলতে আমরা বুঝি ব্যাকটেরিয়া, তারপর ফানজাই, শৈবাল, এগুলা নিয়ে স্টাডি করানো হয়। এবং অণুজীব নিয়ে যে বা বায়োলজি যে শাখায় স্টাডি করা হয় তাকে বলা হয় মাইক্রোবায়োলজি বা অণুজীববিজ্ঞান। অণুজীব নিয়ে যারা স্টাডি করে তাদের মানে সেই সাবজেক্টটাকে বলা হয় মাইক্রোবায়োলজি বা অণুজীব বিজ্ঞান। এটাও আসবে, সামনে আসবে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে অণুজীবও থাকতে পারে যেগুলো অ্যাকচুয়ালি খালি চোখে দেখা যায় না, অনেক বেশিরভাগ খালি চোখে দেখা যায় না, কাউকে তুমি খালি চোখে দেখতেও পারবে, সমস্যা নেই। আচ্ছা, তো জীব বলতে নর্মালি আমরা উদ্ভিদ আর প্রাণীকে বুঝি। উদ্ভিদকে একসময় মনে করা হয় তো উদ্ভিদ কোনো জীব না, কিন্তু আমরা এখন জানি যে উদ্ভিদ আসলে জীব। এখন আমরা জানি উদ্ভিদ জীব। এখন এই উদ্ভিদ নিয়ে বায়োলজির একটা শাখায় আলোচনা করা হয়, কি বলতো? এই উদ্ভিদ নিয়ে বায়োলজির একটা শাখায় আলোচনা করে, কি বলতো? উদ্ভিদ বিজ্ঞান। তাহলে উদ্ভিদ নিয়ে বায়োলজির যে শাখায় আলোচনা করা হয় তাকে আমরা বলি উদ্ভিদ বিজ্ঞান। ইংরেজিতে কি বলে? বোটানি, ইংরেজিতে। তার মানে তোমাদের যে জীববিজ্ঞান প্রথম পত্র বইটা, হ্যাঁ, জীববিজ্ঞান যে প্রথম পত্র বইটা, এই জীববিজ্ঞান প্রথম পত্র বইটাই অ্যাকচুয়ালি তোমাদের উদ্ভিদ বিজ্ঞান। মানে এখন আমি যেটা পড়াচ্ছি সেটাই হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান, মানে বোটানি। তাহলে উদ্ভিদ নিয়ে জীববিজ্ঞানের যে শাখা আলোচনা করে সেটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান। তাহলে আমাকে বলো, প্রাণী নিয়ে যে শাখা আলোচনা করে সেটা কি হবে? সেটা হবে প্রাণী বিজ্ঞান। সেটা হবে প্রাণী বিজ্ঞান। ইংরেজিতে এটারে কি বলে? জুলজি। তোমরা নোট করবা, এখানে কিন্তু অনেক এমসিকিউ থাকবে সামনে। এখানে এমসিকিউ থাকবে। আমি এগুলো তো হিস্টোরি পড়াচ্ছি বা তোমাদেরকে A to Z সব বলতেছি কীভাবে আসছে, কিন্তু এখানেও কিন্তু এমসিকিউ থাকবে। সো নোট করবা, আমার সাথে সাথে নোট করবা, ঠিক আছে? আমি তো ধীরে ধীরে বলতেছি, তোমরা আস্তে 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 ধীরে করতে, এখনও করতে পারো, পরেও করতে পারো, সমস্যা নেই। আবার নোট করতে গিয়ে ফোকাসটা হারাই ফেলিও না, ঠিক আছে? তো আসলে নোট করতে গিয়ে অনেকে আবার ফোকাস হারিয়ে ফেলে, তো এটাও করা যাবে না অ্যাকচুয়ালি। তো উদ্ভিদ নিয়ে বায়োলজি যে শাখা আলোচনা করে সেটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান, আর প্রাণী নিয়ে বায়োলজি যে শাখা আলোচনা করে সেটা হচ্ছে প্রাণী বিজ্ঞান। আচ্ছা, বুঝলাম ভাইয়া যে উদ্ভিদ বিজ্ঞান। আচ্ছা, এটা হচ্ছে তোমাদের জীববিজ্ঞান দ্বিতীয় পত্র। এই প্রাণী বিজ্ঞান হচ্ছে তোমাদের জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, যেটাকে আমরা বলি জুলজি। আচ্ছা, তোমাদের মনে প্রশ্ন আসে না যে ভাইয়া এই উদ্ভিদ বিজ্ঞান শাখাটা কেন আসলো, ভাইয়া এই প্রাণী বিজ্ঞান শাখাটা কেন আসবো, বা এটা কি কেউ আবিষ্কার করছে কিনা? এই শাখা, এই যে নতুন নতুন শাখা আসছে, এই যে জীববিজ্ঞান নামক একটা শাখা আসছে বিজ্ঞানের, এই যে উদ্ভিদ বিজ্ঞান নিয়ে একটা শাখা আসছে, এই যে প্রাণী বিজ্ঞান নামক একটা শাখা আসছে, এই যে আজকে আমি জুলজি পড়তেছি, এই যে আজকে আমি বোটানি পড়তেছি, এই যে আজকে আমি বায়োলজি পড়তেছি, এই যে আজকে আমি মেডিকেলে যাই পড়তেছি, এই আজকে আমি বায়োলজির বিভিন্ন সাবজেক্ট ব্রাঞ্চে পড়তেছি। এই জিনিসগুলো আসলো করতে বা কে আনছে, এরকম প্রশ্ন আসতেছে না? অবশ্যই আসতেছে, কারণ কোনো কিছু তো হুট করে চলে আসে না, আল্লাহ দেওয়া বা আল্লাহ তোমাকে সরাসরি তো এগুলো পাঠিয়ে দেয় না, এগুলো মানুষ গবেষণার মাধ্যমে আনছে। তাহলে উদ্ভিদ বিজ্ঞান একটা জনক তো থাকতে হবে। মনে রাখবা, উদ্ভিদ বিজ্ঞানের জনক হচ্ছে, এখানে আমি লিখতেছি দেখো, উদ্ভিদ বিজ্ঞানের জনক হচ্ছে তোমার, একটু তোমরা আমার সাথে সাথে লিখবা, এগুলো এমসিকিউতে আসে। দেখো নামটা, দেখো ইন্টারেস্টিং, নামটা কেন ইন্টারেস্টিং বলতেছি। উদ্ভিদ বিজ্ঞানের জনক হচ্ছে উদ্ভিদ বিজ্ঞানী থিওফ্রাস্টাস। উনি হচ্ছে উদ্ভিদ বিজ্ঞানের জনক। তোমরা একটু লিখো, এই নামটি ইন্টারেস্টিং কেন বলবো অবশ্য। এই উদ্ভিদ বিজ্ঞানের জনক যিনি, ইনি হচ্ছেন তোমার থিওফ্রাস্টাস। কেন এই নামটা ইন্টারেস্টিং? কারণ এই নামটা তুমি ইজিলি মনে রাখতে পারবে। কীভাবে? ধরো
তুমি অনেক তোমাকে কেউ জ্বালাতন করতেছে, তোমাকে কেউ বিরক্ত করতেছে, হ্যাঁ, তোমার পিছনে পিছনে ছাড়তেছে না, হ্যাঁ, তো তুমি ওই ব্যক্তিটাকে আর না পেরে, সহ্য করতে না পেরে কি বলতেছো, দিও ঠাস ঠাস, দিব ঠাস ঠাস বা দিও ঠাস ঠাস, এরকম সামথিং টাইপসের। তো 3 অফ ফাস্টাসকে মনে রাখবা, দিও ঠাস ঠাস, ঠাস ঠাস করে দিয়ে দিবা, দিও ঠাস ঠাস। তাহলে নিশ্চয়ই 3 অফ ফাস্টাসের নাম এই জন্যই 3 অফ ফাস্টাস হিসেবে মনে হয় কাউকে খালি মারতো, ঠাস ঠাস করে মারতো, এরকম সামথিং টাইপসের। তো 3 অফ ফাস্টাসকে মনে রাখবা, দিও ঠাস ঠাস, ঠাস ঠাস দিয়ে মারবা, বা দিও ঠাস ঠাস, এভাবে মনে রাখতে পারো। এটা আমাদের একজন শ্রদ্ধেয় শিক্ষক আমাদেরকে বলছিল যে এভাবে মনে রাখতে, যে 3 অফ ফাস্টাসকে তোরা এভাবে মনে রাখবি যে দিও ঠাস ঠাস। তো এটা আমার এখনো মনে আছে, যখন আমি এসএসসি লেভেলে ছিলাম, এসএসসি লেভেলে। আচ্ছা, 3 অফ ফাস্টাস। তাহলে এখন তোমার প্রশ্ন আসতেছে না ভাই, প্রাণী বিজ্ঞানের জনকও কি উনি? মানে এই যে দিও ঠাস ঠাস বা 3 অফ ফাস্টাস? না 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 না, একটু প্রাণী বিজ্ঞানের জনক আলাদা। এই প্রাণী বিজ্ঞানের জনককে তোমরা অনেকেই চিনো। এই প্রাণী বিজ্ঞানের জনক হচ্ছে বিখ্যাত দার্শনিক অ্যারিস্টটল। তোমরা সবাই কিন্তু অ্যারিস্টটলকে চিনো, মোটামুটি কিন্তু সবাই চিনে। উনি কিন্তু শুধুমাত্র এই প্রাণী বিজ্ঞান না, উনি একজন অলরাউন্ডার ছিলেন। উনি কিন্তু অনেক কিছুরই জনক, কারণ উনি দার্শনিক মানুষগুলো ফিলোসফার, দার্শনিক তো ওরা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে চিন্তা করে, অনেক কিছু দেখে, নতুন নতুন কিছু পাই কিনে ওরা এগুলো ভাবে। তো বিখ্যাত দার্শনিক এই অ্যারিস্টটল হচ্ছে প্রাণী বিজ্ঞানের জনক। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে ভাইয়া, যে এরা ভাইয়া কেন, মানে সরি, যে একে কেন তোমার উদ্ভিদ বিজ্ঞানের জনক বলা হয়, এরকম একটা প্রশ্ন আসতে পারে। বা অ্যারিস্টটলকে কেন প্রাণী বিজ্ঞানের জনক? এটা কি এমন করছে, কি এমন করে ফেলছে যে একদম আমি অ্যারিস্টটলকে প্রাণী বিজ্ঞানের জনক বলতেছি, কি একদম করে ফেলছে একদম আমি উদ্ভিদ বিজ্ঞানের জনক 3 অফ ফাস্টাসকে বলে ফেলতেছি? কারণটাও তো জানতে হবে। এটার কারণ হচ্ছে একটা, সেটা হচ্ছে এই 3 অফ ফাস্টাস ইনি একটা বই লিখছিলেন। বইটার নাম কি? এটা বইটার নাম লিখতে পারো। উনি একটা কি লিখছিলেন বইকে? 3 অফ ফাস্টাস সাহেব, দিওথাস্টাস, আমাদের দিওথাস্টাস সাহেব বিজ্ঞানী একটা বই লিখছেন। বইটার নাম লিখো হিস্টোরিয়া, বইটার নাম হচ্ছে হিস্টোরিয়া প্লান্টেরাম। হিস্টোরিয়া প্লান্টেরাম, বইটার নাম কি? হিস্টোরিয়া প্লান্টেরাম, বইটার নাম কি? হিস্টোরিয়া প্লান্টেরাম। এই বইটার আরেকটা নাম আছে, নামটা লিখো। এই বইটা আরেকটা নাম হচ্ছে এনকোয়ারি। এই বইটা আরেকটা নাম হচ্ছে এনকোয়ারি ইনটু প্লান্টস। দুঃখিত, আমার কাছে মোবাইলটা ছিল, বাট আমি ফেসবুকের পাসওয়ার্ডটা ভুলে গেছি। ঠিক আছে, আমাকে এটা রিকভার করতে হবে, তাই আমি তোমাদের দেখতে পাচ্ছি না, আমি পিছনে গিয়ে একটু দেখব পরে। তো এনকোয়ারি ইনটু প্লান্টস, এনকোয়ারি ইনটু প্লান্টস এই বই লিখছিলেন। কথা হচ্ছে ভাই, এই বইতে উনি কী লিখছিলেন? সেটা হচ্ছে উনি যেহেতু উদ্ভিদ বিজ্ঞানী, উনি সমগ্র উদ্ভিদ নিয়ে গবেষণা করতেন, এবং সমগ্র উদ্ভিদ নিয়ে গবেষণা করতে করতে এক সময় গিয়ে উনি সর্বপ্রথম উদ্ভিদের শ্রেণী বিভাগ করেন। তাহলে এই বইতে উনি কি করেন? এই বইতে উনি সর্বপ্রথম উদ্ভিদের শ্রেণী বিভাগ করেন। নর্মালি আমরা উদ্ভিদের শ্রেণী বিভাগ কিন্তু জানি, বর্তমানে যে শ্রেণী বিভাগ সেটা না, এটা আরেকটু ওল্ড লেভেলের শ্রেণী বিভাগ, কারণ ওরা তো ওল্ড মানুষ, বা শুরুতে যখন কোনো কিছু আবিষ্কার হয় তখন, এখন যদি দেখি এখন ওগুলো অনেক আপডেটেড থাকে। তো সর্বপ্রথম উনি উদ্ভিদের শ্রেণী বিভাগটা করছে, এবং ওই শ্রেণী বিভাগটা দেখলে তোমার হয়তো হাসি পাইতে পারে, বিকজ তুমি এখন একজন আপডেট পার্সনের ছেলে, ওনারা ছিল একটু ওল্ড। তো ওনারা সর্বপ্রথম এটা শুরু করছে। তো উদ্ভিদের শ্রেণী বিভাগটা উনি মূলত হয়তো 4 ভাগে ভাগ করছে। ধরো লতা জাতীয় উদ্ভিদ, তারপর কাষ্টল জাতীয় উদ্ভিদ বলতেছে, এভাবে বলতেছে, বৃক্ষ জাতীয় উদ্ভিদ বলতেছে, গুল্ম জাতীয় উদ্ভিদ বলতেছে, এরকম। তা হাসি পাবে তোমার এখন যে কি শ্রেণী বিভাগ করছে, বাট উনি তো সর্বপ্রথম করছে, উদ্ভিদ নিয়ে একটা স্টাডি করছে, উদ্ভিদ নিয়ে একটা শ্রেণী বিভাগ করছে। তবে বর্তমানে শ্রেণী বিভাগটা একটু আলাদা, এটা হচ্ছে আলাদা, অনেক মোর পারফেক্ট শ্রেণী বিভাগ। তো উনি সর্বপ্রথম এরকম কিছু করছে বিদায়, উদ্ভিদ নিয়ে গবেষণা করছে বিদায়, ওনাকে এই জন্য উদ্ভিদ বিজ্ঞানের জনক বলতেছে, এমনি বলতেছে না। উনি সর্বপ্রথম এরকম কিছু একটা করছে, উনার কারণেই তো পরবর্তীতে সময় বিভিন্ন বিজ্ঞানীরাও উদ্ভিদের শ্রেণী বিভাগ করার একটা সাহস পাইছে, বা একটা চেষ্টা চালা যেতে পারছে, বা একটা নতুন আইডিয়া পাইছে যে এভাবেও তো উদ্ভিদকে শ্রেণী বিভাগ করা যায়, উনার কারণে। এই জন্য ওনাকে তোমার উদ্ভিদ বিজ্ঞানের জনক বলা হচ্ছে। তো ভাইয়া অ্যারিস্টটল সাহেব কি করছেন? যে অ্যারিস্টটল সাহেবকে অ্যারিস্টটল সাহেব কি করছেন যে ওনাকে প্রাণী বিজ্ঞানের জনক বলা হচ্ছে?
এটা এটা একটু আমি তোমাদেরকে ব্যাখ্যা করছি। আমি এই পাশটা মুছে দিই, কারণ আচ্ছা তোমাদেরকে আরেকটা কথা বলি, যে জীববিজ্ঞানের জনক যদি কেউ জিজ্ঞেস করে তাহলে কি দিবা, এগুলো পরীক্ষায় আসে কিন্তু, মানে ভার্সিটি লেভেলে বেশি আসে। জীববিজ্ঞানের জনক যদি জিজ্ঞেস করা হয় তুমি একটু কনফিউজ হয়ে যেতে পারো। তুমি বলতে পারো না ভাইয়া জীববিজ্ঞানের জনক হচ্ছে থিওফ্রাস্টাস, তুমি বলতে পারো না ভাইয়া জীববিজ্ঞানের জনক হচ্ছে অ্যারিস্টটল। এই দুইটা হইতে পারে, তুমি হয়তো চিন্তা করতেছ। তাহলে জীববিজ্ঞানের জনক কে হইতে পারে? মনে রাখবা জীববিজ্ঞানের জনকও কিন্তু অ্যারিস্টটল। জীববিজ্ঞানের জনকও কিন্তু অ্যারিস্টটল। কেন ভাইয়া জীববিজ্ঞানের জনক? এখন তুমি আমাকে প্রশ্ন করবা বা তোমার কৌতূহল জাগতেছে যে ভাইয়া কেন, মানে দিওথার্স্টাস সাহেব কি দোষ করছে, এরকম জিজ্ঞেস করতে পারো। কোনো দোষ করে নাই, কারণ উনি সর্বপ্রথম আসলে এই প্রাণী বিজ্ঞান নিয়ে আলোচনা করছে। অ্যারিস্টটল সাহেবই সর্বপ্রথম করছে, থিওফ্রাস্টাস আরও পরে করছে। তো যে সর্বপ্রথম করে তাকেই আমরা অ্যাকচুয়ালি জনক হিসেবে বলি। হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে সর্বপ্রথম করে তাকে অ্যাকচুয়ালি আমরা জনক বলি। তো অ্যারিস্টটল সাহেবই কিন্তু প্রথম প্রাণী বিজ্ঞান নিয়ে আলোচনা করছে বা প্রাণী নিয়ে আলোচনা করছে, তাই অ্যারিস্টটল সাহেবকে জীববিজ্ঞানের জনক বলা হয়, একে বলা হচ্ছে না। আচ্ছা, এবার আসো অ্যারিস্টটল সাহেব কী করছে। অ্যারিস্টটল সাহেব কী করছে এটা আমরা একটু দেখি। এখানে আমাদের থিওফ্রাস্টাসের ফাংশন শেষ, চলো আমরা একটু দেখে আসি অ্যারিস্টটল কী করছে। এই অ্যারিস্টটল যেহেতু প্রাণী বিজ্ঞানের জনক, তাহলে উনি প্রাণী নিয়ে স্টাডি করছে। কীভাবে? উনি প্রাণী জগৎকে, সমগ্র প্রাণী জগৎকে দুইটা ভাগে ভাগ করছেন। কয়টা? সমগ্র প্রাণী জগৎকে কয়টা ভাগে ভাগ করছেন? দুইটা। কয়টা? দুইটা। আর উনি একটি দার্শনিক সাহেব, ঘুরে ফিরে দেখে পৃথিবী বা এইসব প্রাণী নিয়ে উনি দেখতেছে। উনি দেখলো কি যে দুই ধরনের প্রাণী কথা, ধরো উনি একদিকে কি তেলাপোকার দিকে তাকালেন, আর এদিকে ধরো পাখির দিকে তাকাইছে। ধরো একদিকে সে তেলাপোকার দিকে তাকাইছে, কিছু চিন্তা করছে বা দেখছে, আর একদিকে সে পাখির দিকে তাকাইছে, কিছু চিন্তা করছে, সে দেখতেছে তেলাপোকা তো অমেরুদণ্ডী, আমরা জানি তেলাপোকা অমেরুদণ্ডী, আর পাখি হচ্ছে মেরুদণ্ডী প্রাণী। মেরুদণ্ড তো চিনো, তাই না? পাখি হচ্ছে মেরুদণ্ডী আর তেলাপোকা হচ্ছে অমেরুদণ্ডী। আবার দেখতেছেন কি পাখির রক্ত লাল, কিন্তু তেলাপোকার রক্ত লাল না, বর্ণহীন। তোমরা জানো তেলাপোকা হচ্ছে আর্থ্রোপোডা পর্বের প্রাণী, ঠিক আছে? তো তেলাপোকার রক্ত বর্ণহীন, লাল না, আর পাখির রক্ত। তো উনি চিন্তা করলেন তাহলে কি যারা অমেরুদণ্ডী তাদের রক্ত লাল না, আর যারা মেরুদণ্ডী তাদের রক্ত লাল, এরকম উনি চিন্তা করতেছে। কারণ উনি পাখির দিকে তাকিয়েছে, পাখির রক্ত লাল, আবার মেরুদণ্ড প্রাণী। তেলাপোকার দিকে তাকিয়েছে, তেলাপোকার রক্ত লাল না, আবার অমেরুদণ্ড। তো উনি চিন্তা করলেন তার মানে কি অমেরুদণ্ড প্রাণীদের রক্ত লাল হবে না, আর মেরুদণ্ডী প্রাণীদের রক্ত লাল হবে, এরকম কিছু। তো উনি এটা নিয়ে একটু ভাবতেন। উনি আরও বেশি পাখি দেখলেন, আরও বেশি প্রাণী দেখলেন, আরও কিছু অমেরুদণ্ডী প্রাণী দেখলেন, আরও কিছু মেরুদণ্ডী প্রাণী দেখলেন। সারপ্রাইজিংলি উনি দেখলেন সব কিছুই সেম হচ্ছে, মানে পাখি আর তেলাপোকার মতো হচ্ছে, মানে মেরুদণ্ডী প্রাণীর রক্ত লাল হচ্ছে, অমেরুদণ্ডী প্রাণীর রক্ত লাল হচ্ছে না। মানে ওনার দেখা মতে এগুলো হিস্ট্রি, কিন্তু এগুলো ওনার দেখা মতে। তো ওনার দেখা মতো উনি এরকম, তো উনি চিন্তা করলেন হ্যাঁ তাহলে প্রাণীকে আমি এভাবে দুইটা গ্রুপে ভাগ করতে পারি। সেটা হচ্ছে একটা হচ্ছে লাল রক্তযুক্ত মেরুদণ্ডী প্রাণী, লাল রক্তযুক্তগুলো মেরুদণ্ডী হয় বলতে চাচ্ছে উনি। আরেকটা প্রাণীর ক্লাসিফিকেশন করছে লাল রক্তবিহীন, মানে লাল রক্ত না। এবং লাল রক্তবিহীন উনি যেগুলো দেখছে সবগুলাই ছিল অমেরুদণ্ডী, সবগুলো ছিল অমেরুদণ্ডী। এভাবেই উনি সর্বপ্রথম তোমার এই প্রাণীকে এই দুইটা ভাগে ভাগ করছেন। এবং এই জিনিসটা তিনি তার একটা বইতে প্রকাশ করছেন। বইটার নাম হচ্ছে হিস্টোরিয়া, সেম তোমার থিওফ্রাস্টাসের যে বুকের যে নামটা ছিল ঠিক সেম এরকম, হিস্টোরিয়া, আর এখানে হবে এনিমেলিয়া। ওনার যে বুকটা ছিল সেটা ছিল হিস্টোরিয়া এনিমেলিয়া, নাম দেখে বোঝাচ্ছে এনিম্যাল মানে প্রাণী, তো এটার নাম হিস্টোরিয়া এনিমেলিয়া। এরকম বুকে এই জিনিসগুলো তিনি তুলে ধরছিলেন। তাহলে কয় ধরনের? এরকম দুই ধরনের প্রাণীকে উনি ক্লাসিফিকেশন করছিলেন। আচ্ছা, এখন ইন্টারেস্টিংলি এই দুই ধরনের যে প্রাণী যেগুলো দেখছে সেগুলো উনি নামকরণ করছিলেন বা নাম দিছিলেন। এবং নামটা হচ্ছে গ্রিক ভাষা, উনি তো গ্রিক দার্শনিক, অ্যারিস্টটল কিন্তু গ্রিক দার্শনিক। তো উনি গ্রিক ভাষায় দুইটা নাম দিয়েছিলেন। যেমন এটার নাম দিয়েছিলেন উনি
এটার নাম দিছিলেন উনি এনাইমা। আমরা একটু টাইম মেশিন দিয়ে অনেক আগে চলে গেছি, যে সময় আমরা কেউ জীববিজ্ঞান কি জানি না, আস্তে আস্তে জীববিজ্ঞান আসতেছে। টাইম মেশিন দিয়ে অনেক আগে চলে গেছি। তোমরা টাইম মেশিনের মুভি দেখছো, টাইম ট্রাভেলের মুভিগুলো দেখবা ওই মুভিগুলো তো অতীতে চলে যাওয়া যায়। তা আমরা টাইম ট্রাভেলিং করে অতীতে চলে যাচ্ছি, যে আমরা এখন অ্যারিস্টটলের যুগে। আমরা জীববিজ্ঞান কি জানি না, আস্তে আস্তে জীববিজ্ঞান আসতেছে, এরকম যুগে আমরা এখন। তো তোমরা হয়তো অনেকে চিন্তা করতেছো ভাইয়া এরকম যুগে থাকতে পারলে মানে ভালো হতো, যে জীববিজ্ঞান নাই ভালো। তো জীববিজ্ঞান আসলেই অনেকের কাছে ভালো লাগে না, অনেকের ভালো লাগে। তো আমি সবসময় বলে আসলে জীববিজ্ঞান তুমি যদি বেসিক লজিক বিস্তৃত এই 3টা জিনিস যদি তুমি জীববিজ্ঞানের কনসেপশন ক্লিয়ার করতে পারো, তাহলে তোমার কাছে বায়োলজিটাও ফিজিক্স কেমিস্ট্রির মতো লজিক্যাল মনে হবে। একটা হচ্ছে বেসিক আর একটা হচ্ছে লজিক। দেখো বায়োলজিতেও লজিক আছে। এখন তুমি আসলে বায়োলজি পড়ার সিস্টেমটা জানো না, এটাই তোমার সমস্যা। তুমি মনে করো বায়োলজি পড়তে হবে রিডিং পরে এই লাইনটা আমি রিডিং পড়ে যাব, রিডিং পড়ে চলে যাব, মুখস্থ করবো এরকম। বাট তুমি চিন্তা করতেছো না এই লাইনটা দিয়ে কী বুঝাইতে চাইছে, বা এই লাইনটার লজিকটা কোথায়। তুমি যদি এটা চিন্তা করতে পারো, এভাবে চিন্তা করে এটা উত্তর পাইতে পারো, বুঝতে পারো, তাহলে তোমার কাছে বায়োলজি মোর লজিক্যাল মনে হবে। তোমার কাছে মনে হবে হ্যাঁ বায়োলজিও তো কেমিস্ট্রির মতো লজিক আছে, ফিজিক্সের মতো লজিক আছে। তখন তোমার একটা ইন্টারেস্ট জাগবে বায়োলজি পড়তে। তো আসলে আমরা মোস্ট অফ দ্য স্টুডেন্টস বায়োলজি পড়তে জানি না। ঠিক আছে, আচ্ছা এনাইমা, আর এটার নাম দিছে ইনাইমা। এখন তোমার জানতে ইচ্ছে করতেছে এগুলো তো গ্রিক ভাষা, তো এটার নাম এরকম কেন, এটার নাম এরকম কেন, মনে রাখবা এইটা দেখো, এটা দেখলেই বুঝে যাবা। এনাইমা গ্রিক ভাষায় কখনো যদি এ শব্দটা দেখো ইংরেজিতে এ মানে কি, এ মানে একটি, আমরা বলে এ র্যাট একটি ইঁদুর, এ খাও একটি গরু, এ মানে একটি বুঝি। কিন্তু ভাই এটা গ্রিক ভাষা, এটা ইংরেজি না। লিখছে ঠিক আছে ইংরেজিতে, মানে বাংলায় বাবু খাইছো কে, মানে বাংলায় অনেকে লেখে বাবু খাইছো, তো বাবু খাইছো বাংলায় এভাবে লেখে। তো তুমি যখন ফেসবুকে চ্যাট করো, যারা ইংরেজি ইউজ করে তারা লিখে এভাবে বাবু খাইছো এরকম না, হ্যাঁ এভাবেই তো লেখো নাকি। কিন্তু এটা ইংরেজিতে লিখছো, কিন্তু এটা ইংরেজি ভাষা না, এটা ঠিকই বাংলা ভাষা লিখছো ইংরেজিতে। ঠিক সেমভাবে এগুলো কিন্তু ইংরেজি না, এগুলা গ্রিক ভাষা, কিন্তু লিখছে ইংরেজিতে। এখন গ্রিক ভাষায় কখনো যদি এ শব্দটা দেখো, এটার অর্থ হচ্ছে না। এ শব্দটার অর্থ হচ্ছে না বা নয়, যেটাই বলো, না বা নাই নয়, যেটাই বলো, মানে নেগেটিভ একটা ওয়ার্ড। এ মানে বোঝাচ্ছে নেগেটিভ ওয়ার্ড, তার মানে কি না বা কি নাই মনে করো, কি নাই। রক্তবিহীন মানে লাল রক্তবিহীন মানে লাল রক্ত নাই। মেরুদণ্ড নাই মানে অমেরুদণ্ডী, খেয়াল করছো, নাই কি নাই, লাল রক্ত নাই। মেরুদণ্ড নাই মানে অমেরুদণ্ডী, তাই এটা এ লিখছি আর এটা লিখছি ই। সো এগুলা মিনিং আছে, তোমাকে বুঝতে হবে। তাহলে দেখলা যে এই বায়োলজি যেটা আমরা আসলে পড়ে থাকি, কিন্তু বায়োলজির যে হিস্ট্রিটা আমরা জানি না, যে আসলে বায়োলজি কে আসছে বা কার অবদান কি, কার কারণে আজকে আমরা এটা পড়তেছি, কিভাবে আসছে বায়োলজি সাবজেক্টটা, কিভাবে আমরা পেলাম বায়োলজি নামক সাবজেক্ট। অনেকে জিজ্ঞেস করো পরীক্ষা কে আবিষ্কার করছে, কিভাবে পেলাম আমরা পরীক্ষার পদ্ধতি, পরীক্ষা কে আবিষ্কার করছে, এরকম অনেকে জিজ্ঞেস হয়। কীভাবে আমরা বায়োলজি পেলাম সেটা সম্বন্ধেই জানলাম। তো তোমরা আমাকে বলো এই জিনিসটা জেনে তোমাদের ভালো লাগছে কিনা, এখানে তো বোঝার কিছু নাই। এই জিনিসটা জেনে তোমাদেরকে ভালো লাগছে কিনা তোমরা আমাকে এটা একটু কমেন্টে জানাতে পারো। এখন আমি তোমাদের একটু কমেন্ট চেক করবো, একটু পেছনে গিয়ে তোমরা আমাকে একটু জাস্ট বলো এতটুক তোমরা মোটামুটি হিস্ট্রিটা জেনে ভালো লাগছে কিনা। আর এখানে তো বোঝার তেমন কিছু নয়। এখন আমরা কোর্স নিয়ে আলোচনা করবো, বিকজ আমরা যে জীবের কথা বলতেছি সেটা উদ্ভিদ হোক, সেটা প্রাণী হোক, সেটা অণুজীব হোক, সবাই কিন্তু আমরা জানি একটি একক নিয়ে গঠিত, সেটা হচ্ছে কোষ, যেটা আমরা জানি কোষ। যেমন আমি এই যে মানুষ, আমি মানুষ না, অবশ্য আমি মানুষ, আমি তোমরা কিছু না, মানুষ, তুমিও মানুষ। তো আমরা যখন কাউকে জিজ্ঞেস করি মানুষের এই যে গঠনের এককটা কি, তুমি কিভাবে গঠিত, কী দিয়ে গঠিত, সবার আনসার মুখস্থ আনসার কোষ। কোষ হচ্ছে জীবদেহের গঠন ও কাজের একক। কিন্তু বাইরে থেকে দেখলে কি মনে হয় যে আমি কোষ নিয়ে গঠিত, মনে হবে তুমি এখানে খুঁজবা কোষ ভাইয়া, কোষ কই ভাই, এখানে কোষ কই, এভাবে খুঁজবা তুমি, আমার হাতটা ধরে তুমি খুঁজবা কোষ কই, কিন্তু বাইরে থেকে তো এগুলো দেখা যাবে না। সো এটা একটা সারপ্রাইজিং ব্যাপার যে আমরা কিভাবে জানলাম যে আমরা
উদ্ভিদ কোষ নিয়ে গঠিত। আশ্চর্য ব্যাপার, কিভাবে জানলাম যে একটা সাইটোপ্লাজম আছে, কোষ দেখতে এরকম, কিভাবে জানলাম? আশ্চর্য ব্যাপার না? বাইরে থেকে তো দেখলে তো মনেই হয় না আমরা কোষ নিয়ে গঠিত। যেমন বাইরে থেকে একটা বিল্ডিংকে যদি দেখো তাহলে বিল্ডিংয়ের ইটগুলো দেখা যাবে না, কারণ আস্তর দিয়ে দেয়, বাইরের দিকে আস্তর থাকে, যখন তুমি বিল্ডিংয়ের ইট দেখা যাবে না। কিন্তু বিল্ডিংটা যে ইট দিয়ে তৈরি সেটা তুমি 100% নিশ্চিত। ঠিক সেমভাবে বাইরে থেকে দেখলে তুমি কখনোই কোষ দেখবে না, বিকজ কোষ আণুবীক্ষণিক, মাইক্রোস্কোপ লাগবে। কিন্তু আমরা এটা বিলিভ করি যে আমাদের কোষ, আমরা কোষ নিয়ে গঠিত। কিন্তু কিভাবে ভাই আমরা জানতে পারছি যে আমরা কোষ নিয়ে গঠিত? এটা নিয়ে একটা ইন্টারেস্টিং হিস্ট্রি আছে। তো তোমরা আগে বলো এই জিনিসটা জেনে ভালো লাগছে কিনা। আমরা এবার কোষের হিস্ট্রিটা জানবো, খুব মজার। কোষের হিস্ট্রিটা জানার পরই আশা করি আমি ক্লাসটা শেষ করতে পারবো। ওকে, হ্যাঁ তোমরা আমাকে বলো যে এই জিনিসটা জেনে ভালো লাগছে কিনা। নাপিহা, তাসনিম, নোভা, তুমি লাভ রিয়েক্ট দিচ্ছ। ওকে ওকে, আচ্ছা ওকে। আর কে বলছো? কিন্তু টিকটিকি তো মেরুদণ্ডই। হ্যাঁ হ্যাঁ, কি টিকটিকি মেরুদণ্ড, হ্যাঁ অবশ্যই। আসলে আচ্ছা তোমরা এখানে একটু ভুল করতেছ। এটা এটা অ্যারিস্টটলের দেখা মতে, অ্যারিস্টটল তো ভাই আজকের যুগে না, এটা অনেক আগের যুগ। এটাগুলো তো খ্রিস্টপূর্ব অনেক আগের যুগ। খ্রিস্টপূর্ব বুঝো মানে যীশু খ্রিস্ট যখন জন্মগ্রহণ করছে, বা আমরা যাকে হজরত ঈসা আলাইহিস সালাম বলি, ঈসা আলাইহিস সালামের জন্মের আগেরটাকে বলা হয় খ্রিস্ট। তো ওনারা তো খ্রিস্টপূর্ব আগের, তো ওনারা এই জিনিসটাকে দেখে এভাবে করছে। এখন এটা যে কারেক্ট সেটা আমি বলতেছি না, হিস্ট্রিটা বলতেছি আমি। এটা যে কারেক্ট সেটা তো না, বুঝতে আমার কথা। হিস্টোরিটা ওনার দেখা মতো উনি এটাকে ক্লাসিফিকেশন, কেউ একজন শুরু করছে, কেউ একজন প্রাণীকে এভাবে ক্লাসিফিকেশন করা শুরু করছে, সেটা অ্যারিস্টটলই শুরু করছে। ওর মাধ্যমে জীববিজ্ঞান আসছে, তাই অ্যারিস্টটলকে জীববিজ্ঞানের জনক বলতেছে। কারণ এরকম চেষ্টা অ্যারিস্টটলই সর্বপ্রথম করছে। অ্যারিস্টটলই সর্বপ্রথম প্রাণী নিয়ে কিছু একটা করছে। অ্যারিস্টটল করছে বিদায় বাকিরাও আস্তে আস্তে সামনে আগাইছে। অ্যারিস্টটল করছে বিদায় বাকিরা জানতে পারছে। এই জন্য অ্যারিস্টটলকে প্রাণী বিজ্ঞান তথা জীববিজ্ঞানের জনক বলা হয়। কেন জীববিজ্ঞান? বিকজ ওই সর্বপ্রথম করছে এই জিনিসগুলো। তো দ্যাটস ওয়াই। এখন অ্যারিস্টটল যে কারেক্ট সেটা আমি বলতেছি না। ওকে, আচ্ছা এইবারে যে ওই যে আমি বললাম বাইরে থেকে দেখলে তো আমাদেরকে জীবনে মনে হয় না আমরা কোষ নিয়ে গঠিত। তাহলে তো সবাইকে যদি জিজ্ঞেস করি ভাইয়া কোষ কি, সবাই একদম ঠাড়া মুখস্থ করে একটা আনসার দিবে, এটা কেউ বলে না কখনো। সেটা হচ্ছে জীবদেহের, কেউ কখনো এটা ভুলে না। সারপ্রাইজিংলি এটা কখনো কেউ ভুলে না। জীবদেহের গঠন ও কার্যিক একক, গঠন ও কার্যিক একক, এটা কেউ ভুলে না। কেন জানি এটা অনেকটা হাফেজদের কোরআনের মুখস্থর মতো হয়ে যায়। হাফেজরা যেরকম কোরআন মুখস্থ করে এরকম হয়ে যায়, হ্যাঁ, যে এটা আমরা সারা জীবনে মুখস্থ থাকে। কিন্তু কথা হচ্ছে আমরা কখনো কি ফিল করার চেষ্টা করছি যে এই কোষ যেটাকে গঠন কাজ, এটা বুঝতে পারছি কেমনে? বা আমাদেরকে বাইরে দিকে তাকালে তো মনে হয় না আমরা কোষ নিয়ে গঠিত, বা এরকম কিছু একটা কেমনে আসলো সেটা কখনো ফিল করার চেষ্টা করছি? যেরকম তুমি যদি একটা বিল্ডিং দেখো, বাইরে থেকে দেখলে কখনোই তো মনে হবে না বিল্ডিংয়ের ভিতরে ইট আছে, কখনো মনে হবে না যে বাইরে থেকে দেখলে ইট দেখাই যায় না। কিন্তু তুমি জানো যে ইট দিয়ে কিন্তু বিল্ডিং তৈরি হয়, তাহলে ইট হচ্ছে বিল্ডিংয়ের একক। তেমনি আমরা মানুষরা, প্রাণীরা, উদ্ভিদরা হচ্ছে জীবদেহের গঠন ও কাজে দেখো কোষ নিয়ে হয়। এখন কথা হচ্ছে আমরা কেমনে বুঝতে পারছি, এখানে একটা বলো যে আমরা কেমনে বুঝতে পারছি, আমরা কেমনে বুঝতে পারছি? সেটার জন্যই লাগবে আমাদের হিস্ট্রি। সেটার জন্য আমাদের লাগবে হিস্ট্রি। আমাদের হিস্ট্রি জানতে হবে যে কোষ জিনিসটা কিভাবে আসছে। কোষ জিনিসটা যেভাবে আসছে সেটা জানতে হলে তোমাকে যে একজন বিজ্ঞানীর কথা জানতে হবে। আসলে ওনাকে বিজ্ঞানী বলাটাও ভুল হবে, কারণ উনি বিজ্ঞানী ছিলেন না। তো যাই হোক, উনি যেহেতু কোষ আবিষ্কার করছে তাই এখন মোটামুটি ওনাকে বিজ্ঞানী বলা যাবে। সেটা হচ্ছে রবার্ট হুক। তোমরা সবাই জানো যে কোষের আবিষ্কারক হচ্ছে রবার্ট হুক। সবাই তো রবার্ট হুককে চিনো, সবাই যারা বায়োলজি চিনে তারা রবার্ট হুককে চিনে, যারা বায়োলজি চিনে তারা এই রবার্ট হুককে চিনে। কেন এই রবার্ট হুক কে ছিলেন তাইলে? সেটা হচ্ছে রবার্ট হুক ছিলেন একটা রয়্যাল সোসাইটি অফ লন্ডন, তোমরা হয়তো নাম শুনছো, রয়্যাল সোসাইটি অফ লন্ডন। এটা একটা কনফারেন্স হল বা একটা সংস্থা বলতে পারো, যেখানে বিভিন্ন বিজ্ঞানীরা আসেন।
এসে তাদের আবিষ্কারগুলো তুলে ধরেন। সব বিজ্ঞানীরা থাকেন এবং যারা যারা কিছু আবিষ্কার করে তারা এসে জিনিসগুলো উপস্থাপন করেন। আর ভালো লাগলে সবাই করতালি দেন, খারাপ লাগলে সবাই এটা এরকম করে, ঠিক আছে? তো এরকম একটা সংস্থা, সেটা হচ্ছে রয়্যাল সোসাইটি অফ লন্ডন। তো রবার্ট হুক কে ছিলেন? সেটা হচ্ছে ওই যে রয়্যাল সোসাইটি অফ লন্ডন, সংক্ষেপে আমি RSL লিখতেছি, আর দিয়ে রয়্যাল, এস দিয়ে সোসাইটি, অফ, এল দিয়ে লন্ডন। এই রয়্যাল সোসাইটি অফ লন্ডনে কী ছিলেন? কোনো বিজ্ঞানী ছিলেন না, উনি জাস্ট এই রয়্যাল সোসাইটি অফ লন্ডনের যে দামি দামি যন্ত্রপাতি আছে না, ওই দামি দামি যন্ত্রপাতি দেখাশোনার কাজ করতেন। জাস্ট দামি দামি যে যন্ত্রপাতি আছে না, তোমরা দেখবা যে আমাদের যে ল্যাবগুলো থাকে, ল্যাবে কিন্তু যন্ত্রপাতি থাকে, আপনি খেয়াল করবা এগুলো দেখাশোনা করার জন্য একজন তোমাদেরকে রাখে, একজন, যেটা কি বলবা সেটাকে বলো, দেখাশোনার লোক রাখেন, ঠিক আছে? কিন্তু রবার্ট হুক এরকম বলতে পারো, তবে এটা হচ্ছে হাই প্রোফাইল, কারণ ওখানে দামি দামি যন্ত্রপাতি থাকে, এগুলো ইউজ করা জানতে হবে, এগুলো উনি দেখাশোনার কাজ করেন, ঠিক আছে? আবার আমাদের ওই ইয়াজের মতো না যে যারা ল্যাবে দেখাশোনার কাজ করেন, এরকম না, আর একটু হাই বলতে পারো, হাই প্রোফাইলে বলতে পারো। তুমি একটু বিজ্ঞানী ছিলেন না, সেটা হচ্ছে এই দামি যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ করতেন, খালি জাস্ট, আর কিচ্ছু না, রক্ষণাবেক্ষণ করতেন খালি জাস্ট, আর কিচ্ছু না। এখন রয়্যাল সোসাইটি অফ লন্ডন কি বলছি, এটা একটা কনফারেন্স হল থাকে, ওখানে বিভিন্ন বিজ্ঞানীরা আসেন, এসে তাদের আবিষ্কারগুলো তুলে ধরেন, এবং আবিষ্কারগুলো কারো কাছে ভালো লাগলে সবাই করতালি দেন, খারাপ লাগলে এরকম দেখায়, ঠিক আছে? তো এখন তোমার রবার্ট হুক এক কোণে দাঁড়ায় এগুলো দেখতেন যে বিজ্ঞানীরা কি করতেছে, এক কোণে দাঁড়ায় দেখতেন। তো দেখতেন যে বিভিন্ন বিজ্ঞানীরা আসতেন, তাদের আবিষ্কারগুলো তুলে ধরতেন, তারা সবাই বাহবা পাইতেন, করতালি পাইতেন। তো তোমার রবার্ট হুকের একটা ইচ্ছা জাগলো যে আমিও যদি এরকম কিছু দেখাইতে পারতাম, কিছু আবিষ্কার করতে পারতাম, তাহলে আমিও রয়্যাল সোসাইটি অফ লন্ডনে গিয়ে সবার মাঝে এগুলো তুলে ধরতে পারতাম, আমিও করতালি পেতাম। তো রবার্ট হুকের এরকম একটা ইচ্ছা, মনের মধ্যে ইচ্ছা জাগছে। এখন উনি এই জন্য তার ইচ্ছাটাকে পূরণ করার জন্য রাত দিন ল্যাবে কাটাইছেন। ল্যাবে বলতে এই রয়্যাল সোসাইটি অফ লন্ডনে এই যে যন্ত্রপাতি যেখানে রাখা হয় সেটাতে কাটাইতেন, এবং এদিক সেদিক তাকাতেন বা দেখতেন কি আবিষ্কার করা যায়, এরকম চিন্তা করতেন কি আবিষ্কার করা যায়, যেটা আবিষ্কার করে সবাইকে তাক লাগাই দিব। রিসেন্টলি একটা আসছে, তোমরা অনেকে বলো এটা করে তাক লাগাই দিছি, এরকম বলো। তো রবার্ট হুক এরকম চিন্তা করছে যে কি আবিষ্কার করা যায় যেটা দিয়ে আমি সবাইকে তাক লাগাই দিব, বা যেটা কেউ আগে আবিষ্কার করে নেই, এরকম চিন্তা করতেন। খাইতে বসলে কি খাচ্ছেন ওখানে এটা নিয়েও চিন্তা করতেন যে কিছু আবিষ্কার করা যায় কিনা, এরকম যেটাই মানে যেভাবে হোক। আচ্ছা, তো একদিন কী করছেন যে তোমার এভাবে চিন্তা করতে করতে ওদের ধরো অনেক সময় ওরা টেনশনে পড়ে, তো এরকম করতে করতে টেনশনে পড়ে যায় অনেক সময়। তো টেনশনে পড়লে ওরা কী করে, ওরা শ্যাম্পেন খায়। কী খায় তো জানো, বিদেশিরা কিন্তু জানো যে ওদের কিন্তু শ্যাম্পেন, এটা ওরা কিন্তু টেনশনে পড়লে বেশি খায় শ্যাম্পেনটা। আমরা তো অনেকে তো আমরা সিগারেট খাই টেনশনে পড়লে, যারা সিগারেট খাই আর কি, হ্যাঁ, তারা টেনশনে পড়লে দেখবে সিগারেট খায়, যারা সিগারেট খোর, বিড়ি খোর, তারা টেনশনে পড়লে কিন্তু সিগারেট খায়। কিন্তু বিদেশিরা এরকম না, ওরা শ্যাম্পেন খায়। এবং তোমরা জানো শ্যাম্পেনটা দেখতে কীরকম? শ্যাম্পেন দেখতে হচ্ছে এরকম একটা কাচের বোতল, এবং এই কাচের বোতলে যে এই মুখটা একটা কর্ক দিয়ে, একটা কাঠের কর্ক দিয়ে মারানো থাকে এরকম। তোমরা অনেকে কিন্তু বর্তমানে এরকম ছিপি দেখবা, এটাকে বলা হয় কাঠের ছিপি, তোমরা অনেকেই কিন্তু এটা দেখবা, কাঠের ছিপি বলা হয়, যেটা দিয়ে এই শ্যাম্পেনের ইয়াটা মারানো এখনও আছে বর্তমানে। তো উনি ওই শ্যাম্পেন টেনশনে ধরছে, কিছু আবিষ্কার করতে পারতেছে না, টেনশনে ধরছে, তো উনি শ্যাম্পেনের বোতল নিয়ে এটা খোলার একটা সিস্টেম আছে, এভাবে চাপ দিলে এটা উপর দিকে উঠে চলে যায়, ছিপিটা এভাবে উপর দিকে উঠে চলে যায়। তো উনি এইভাবে করছেন, কাঠের ছিপিটা উপর থেকে জামের একটা পাশে একটা পানির পাত্র ছিল, ওখানে পানি ছিল, পানির উপরে যাই পড়ছে এই কাঠের ছিপিটা। তো উনি প্রথমে এটা খেয়াল করেন না, উনি এখান থেকে শ্যাম্পেনটা নিলেন এক বোতল, খাইতে খাইতে ওই পাত্রটার দিকে তার চোখ পড়ছে, এবং সারপ্রাইজিংলি সে দেখতেছে এই যে কাঠের ছিপিটা ভাসতেছে, মানে পানিতে ডুবে যাচ্ছে না। এখন উনি চিন্তা করলেন কি রে, এই কাঠের ছিপিটা তো ভাই নিরেট, মানে ভিতরে ফাঁপা না। তোমরা নিরেট মানে বুঝো, নিরেট মানে হচ্ছে ভিতরে কোনো খালি জায়গা নাই,
ফাঁপা না। যেমন আমার এই মার্কারের ভিতরে কিন্তু খালি জায়গা আছে, তাহলে এটাকে বলবো ফাঁপা। এখন মার্কারের ভিতরে যদি কোনো খালি জায়গা না থাকে, যেমন আমরা গোলক ইউজ করি না, গোলক, হ্যাঁ, ওই মার্বেল ইউজ করি না, মার্বেল কিন্তু নিরেট। তো কাঠের ছিপিও কিন্তু নিরেট, খেয়াল করো, কাঠের ছিপি কিন্তু নিরেট। আর নিরেট কোনো জিনিস পানিতে ডুবে যাওয়ার কথা। উনি বললেন কাঠের ছিপিটা তো পানিতে ডুবে যাওয়ার কথা, এটা ভাসতেছে কেন? এরকম একটা থট তার মাথায় আসলো। এবার সে শ্যাম্পেন খাওয়ার পর ওইটার কাছে গেছে, কাঠের ছিপিটা নিচে। এবার বলতেছে নিশ্চয়ই এটার ভিতর খালি কিছু, এমন কিছু আছে, বা এটার ভিতর খালি জায়গা আছে। ধরো এটা আমার কাঠের ছিপি ধরো না, আমি চিন্তা করলাম এটার ভিতর খালি জায়গা আছে, এটা নিরেট না, আমি চিন্তা করলাম নিরেট যদি হতো তাহলে তো পানিটা ডুবে যেত। এই জন্য এবার আমি এটা কাটার সিদ্ধান্ত নিব, যে এটার ভিতরে কি আছে দেখবো। এখন উনি তো কাটছে, ড্রিল মেশিন ছিল আমাদের, ড্রিল মেশিন তো ওদের সময় তো এটা কখনকার সময়, এটা রবার্ট হুক হচ্ছে 1665 সালে, 1665 সালে কোষ আবিষ্কার করছে, 1665 সালে খবর। তোর হাত দিয়ে ড্রিল মেশিন টাইপসের কিছু একটা আছে, এবং এই কাঠের ছিপ এভাবে কাটতে থাকলেন, ভিতরে কাটতে থাকলেন, দেখতেছে কোনো খালি জায়গা আছে কিনা। সারপ্রাইজিংলি কোনো খালি জায়গায় পাচ্ছে না। কিরে যতই আমি কাটি কোনো খালি জায়গা নাই, ও পর্যন্ত এখান থেকে টুকরা টুকরা কি জানি বাইর হচ্ছে, টুকরা টুকরা ছোট ছোট কাঠের গুঁড়ি বাইর হচ্ছে। মনে হয় যে কাঠ কাটলে কিন্তু ভিতর থেকে গুঁড়ি বাইর হয়, এরকম গুঁড়ি বাইর হচ্ছে। উনি দেখলেন না, এটার ভিতর তো আসলে খালি জায়গা নাই। এবার ওই যে কাঠের গুঁড়িটা না, ওই কাঠের গুঁড়িটা তিনি নিলেন। এবার এটা উনি অণুবীক্ষণ যন্ত্র নিচে দেখার সিদ্ধান্ত নিলেন, কাঠের গুঁড়িটা অণুবীক্ষণ যন্ত্রের নিচে দেখার সিদ্ধান্ত নিলেন। এবং একটা ইন্টারেস্টিং কথা হচ্ছে ভাইয়া, যে তখনকার সময় অণুবীক্ষণ যন্ত্র নিতে এখনকার অণুবীক্ষণ যন্ত্রের মতো না, মানে এত পাওয়ারফুল ছিল না তখনকার অণুবীক্ষণ যন্ত্রটা। এখনকার যে অণুবীক্ষণ যন্ত্র ওইটার মতো এত পাওয়ারফুল ছিল না, ঠিক আছে। ধরো ওইটার ম্যাগনিফাইং ক্ষমতাটা ধরো 30x ছিল, মাত্র 30x, মানে এত পাওয়ারফুল ছিল না। ধরো আমরা যে বর্তমানে ম্যাগনিফাইং গ্লাস ইউজ করি ওটার চেয়ে একটু পাওয়ারফুল, এভাবে ম্যাগনিফাইং গ্লাসকে ইউজ করে আমরা বড় করে দেখিনি, এরকম বলতে পারো। তো এত পাওয়ারফুল ছিল না। 30x অণুবীক্ষণ যন্ত্র যেটা আছে ওইটার নিচে উনি কাকে দেখলেন? ওই কাঠের ছিপির একটা স্লাইসকে, মানে একটা স্লাইস মানে তো বুঝো একটা অংশকে, টুকরোকে উনি 30x অণুবীক্ষণ যন্ত্রে দেখার সিদ্ধান্ত নিলেন বা দেখলেন। দেখার পর উনি আশ্চর্য হয়ে গেলেন যে এই যে কাঠের ছিপির স্লাইসটা যে নিলেন, এটা অণুবীক্ষণ যন্ত্রের নিচে দেখতে এরকম, অনেকটা এরকম এরকম ছোট ছোট ঘরের মতো দেখতে লাগছে, এরকম ছোট ছোট ঘরের মতো দেখতে লাগতেছে। কিরকম? এরকম এরকম ছোট ছোট ঘরের মতো দেখতে লাগতেছে, যে একদম এরকম। তুমি চিন্তা করলেন, অবাক হয়ে গেছেন, এটা কি? অবাক হয়েছে, এটা তো ওনাদের যে গির্জা আছে, গির্জায় যে পাদ্রীরা থাকে, পাদ্রী মানে আমাদের যেরকম হুজুর খ্রিস্টানদের পাদ্রী বলে, তো পাদ্রীরা যে থাকার ঘর আছে ওই ছোট ছোট থাকার ঘরের মতো। আমি চিন্তা করছি এটা তো দূর থেকে যখন আমি গির্জাকে দেখি, গির্জায় যে পাদ্রীরা থাকে যে ছোট ছোট ঘর আছে, ওই ছোট ছোট ঘরের মতো দেখতে। আর ওগুলার একটা নাম আছে। বা ধরো আমাদের জেলখানার যে ছোট ছোট ঘর থাকে যেখানে কয়েদিরা থাকে, ওগুলোকে একটা আমরা নাম দেই, সেল বলে, এগুলোকে সেল বলে। খেয়াল করবো, জেলখানার কয়েদিদের থাকার স্থানকে কিন্তু সেল বলে। ঠিক সেমভাবে গির্জার যে পাদ্রীরা থাকতো তাদের এই যে থাকার ঘর, এগুলোকে ল্যাটিন ভাষায় সেল বলতো বা সেলুলা বলতো। ল্যাটিন সেলুলা শব্দ থেকে আসছে সেল, আর সেল অর্থ হচ্ছে ক্ষুদ্র ঘর, সেল অর্থ হচ্ছে ক্ষুদ্র ঘর, এরকম কিছু একটা দেখে গেছেন। এখন উনি চিন্তা করছেন পাইছি, কিছু একটা আবিষ্কার করে গেছে। উনি তো খুশি, উনি তো লাফাচ্ছে আনন্দে, কিছু একটা আবিষ্কার করে গেছি, লাফাচ্ছে। এবার উনি চিন্তা করছেন, হ্যাঁ এবার আমি রয়্যাল সোসাইটি অফ লন্ডনে এটা উপস্থাপন করবো, আমিও করতালি পাবো। এবং হ্যাঁ উনি উপস্থাপন করছেন এবং করতালিও পাইছেন, মানে উনি সেল আবিষ্কার করে ফেলছেন। এবং এই যে এটা একটা সেল, এরকম অনেকগুলো আছে। এবং বিজ্ঞানীরা এরকম এই প্রথম একটা ধারণা পাইলেন, আসলে আমরা মানুষরা অথবা উদ্ভিদরা আসলে কোষ নিয়ে গঠিত, আমাদের গঠনের একক হচ্ছে কোষ। আর এটা আবিষ্কার করছে আমাদের রবার্ট হুক সাহেব।
এখন কিছুদিন পর একটা মজার ঘটনা ঘটছে, সেটা হচ্ছে রবার্ট হুক আসলে কোষ আবিষ্কার করে নেই। রবার্ট হুক আসলে যেটা আবিষ্কার করছে সেটা হচ্ছে কোষ প্রাচীর। মানে একটা মজার ঘটনা ঘটে গেছে কিছুদিন পর। এই যে জিনিসটাকে আমরা বলি কোষ প্রাচীর। খেয়াল করো, তোমরা সবাই কোষ প্রাচীর বর্তমানে চিনো। আমরা এখন একটু টাইম মেশিন দিয়ে রবার্ট হুকের জমানায় আছি আর কি। টাইম মেশিন দিয়ে একটু টাইম ট্রাভেল করে রবার্ট হুকের জমানায় চলে গেছি। তো এই জিনিসটা অ্যাকচুয়ালি কোষ প্রাচীর। তার মানে আসলে রবার্ট হুক কিন্তু কোষ দেখে নাই। রবার্ট হুক অ্যাকচুয়ালি এই কোষ প্রাচীর দেখছে, বিকজ কোষের ভিতরে তো বর্তমানে আমরা জানি বিভিন্ন অঙ্গাণু থাকে, মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, নিউক্লিয়াস, তারপর আরও অনেক কিছু থাকে। উনি এত কিছু দেখে নাই, উনি জাস্ট বাইরের দিকে যে প্রাচীরটা আছে এটা দেখছে, মানে উনি কোষ প্রাচীর দেখছে। এবং মজার কথা হচ্ছে উনি আসলে মৃত কোষ দেখছে, কোনো জীবিত কোষ দেখে নাই। উনি আসলে মৃত কোষ বা ডেড সেল দেখছে, মৃত কোষ দেখছে, ডেড সেল দেখছে। এখন তুমি আমাকে জিজ্ঞেস করতে পারবে, ভাইয়া কেন এটা মৃত কোষ, কেন উনি জীবিত কোষ? এটা জীবিত কোষ না। প্রথম হচ্ছে এখানে ভিতরে তো অনেক অঙ্গাণু থাকে, সেগুলো ছিল না। দ্বিতীয়ত কাঠের ছিপি, এটা কি কোনো জীবিত? এটা কাঠ থেকে তৈরি হয়েছে, ঠিক আছে, বাট কাঠের ওই অংশটা এখন কি গাছের ভিতরে আছে? নাই। মনে রাখবা, তুমি যখন গাছ কেটে ফেলবা, গাছ থেকে যে কাঠের অংশটা নিবা, ওই অংশটাকে তুমি জীবিত বলতে পারবে না, বিকজ এটা তুমি গাছ থেকে আলাদা করে ফেলছো। গাছের ভিতরে থাকলে জীবিত, গাছ থেকে বের করে ফেললে এটা জীবিত না, এটা মৃত। তাই এই কাঠের চিপিটা তো ভাই মৃত, এটা গাছের এখনো অংশ না, পার্ট না। দ্যাটস ওয়াই এটা মৃত কোষ ছিল। উনি অ্যাকচুয়ালি কোনো জীবিত কোষও দেখে নাই, উনি কোষও দেখে নাই, উনি কোষ প্রাচীর দেখছে এবং জাস্ট মৃত কোষও দেখছে। এখন এই জন্য এখান থেকে 3টা এমসিকিউ তুমি পাবা। একটা এমসিকিউ হচ্ছে, তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে সেল নামকরণ কে করেন, তোমরা লিখো, তোমাকে কেউ যদি জিজ্ঞেস করে সেল নামকরণ করে কে, তাহলে নির্দ্বিধায় তুমি বলে দিবা রবার্ট হুক। দেখো, কারণ রবার্ট হুক এই ঘরগুলো দেখছে, আবার এই ঘরগুলোকে দেখতে পাদ্রীদের থাকার ছোট ছোট ঘরের মতো লাগছে, যেটাকে সেল বলে। তো উনিও এটার নাম সেল দিয়ে দিছে। তো সেল নামকরণ করে রবার্ট হুক। আর একটা প্রশ্ন, তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে কোষ আবিষ্কার করছে কে, তাও রবার্ট হুক। কোষ আবিষ্কার করছে কে, তাও রবার্ট হুক। তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে কোষ প্রাচীর কে আবিষ্কার করছে, তাও রবার্ট হুক, বিকজ কোষ প্রাচীর তো উনিই দেখছেন সর্বপ্রথম, এই যেটা। তাহলে কোষ প্রাচীর কে আবিষ্কার করছে, তাও রবার্ট হুক। তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে মৃত কোষ কে আবিষ্কার করছে, তাও রবার্ট হুক, তাও রবার্ট হুক। এইভাবে সর্বপ্রথম আমরা জানতে পারছি আমরা কোষ নিয়ে গঠিত, খুব ছোট ছোট একক নিয়ে গঠিত। উদ্ভিদ যেরকম পরবর্তীতে প্রাণীর ক্ষেত্রেও জানা গেছে, তবে রবার্ট হুক সেটা জানাতে পারে নাই, কারণ রবার্ট হুক মৃত কোষ আবিষ্কার করছে। সারপ্রাইজিংলি উনি কোনো জীবিত কোষ দেখেনি নেই। তাহলে এখন তোমার মনে প্রশ্ন থাকবে যে ভাইয়া জীবিত কোষ কে দেখছে, জীবিত কোষ কে দেখছে, কারণ উনি তো মৃত কোষ দেখছে। তাহলে চলো এবার তাহলে একটু দেখে আসি যে জীবিত কোষ কে দেখছে। চলো দেখে আসি জীবিত কোষকে দেখছে। তাহলে আমরা এবার জানতে পারছি কি, যে কোষ নামক কিছু একটা আছে, আর আমরা এই যে জীব দেহ কোষ নিয়ে গঠিত, আমাদের একক হচ্ছে কোষ। এখন আমরা তো মৃত কোষ সম্বন্ধে জানতে পারছি, এখন আমরা এখন টাইম ট্রাভেল করে রবার্ট হুকের জমানায় আছি। এবার আসলে জীবিত কোষকে আবিষ্কার করছে, সেটা হচ্ছে মজার ব্যাপার হচ্ছে রবার্ট হুকের যেরকম হুক আছে, সেরকম আরেকজন সায়েন্টিস্টের নাম শেষে হুক আছে, যে জীবিত কোষ দেখছেন। ওনার নাম তোমরা হয়তো অনেকেই ছিল, উনি হচ্ছে অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক। আমি জানি না আসলে এটা রবার্ট হুকের ভাই কি না, তোমরা একটু নেটে দেখে নিও। মনে তো হচ্ছে না এটা রবার্ট হুকের ভাই, একটু কোইন্সিডেন্সলি মিলে গেছে আর কি হুক। তাও একটু দেখে নিও, যে গুগল চেক করে দেখো যে রবার্ট হুকের কোনো ভাই কিনা। আবার মানে ধরো ভাই আবিষ্কার করছে, আমি কেন আবিষ্কার করবো না, এরকম হয়তো চিন্তা করছে, তাই আবিষ্কার করে বলছে। তো তোমরা একটু দেখতে পারো। তো সেটা হচ্ছে 1674 সালে। রবার্ট হুক তো 1665, তো উনি 1674 উনি জীবিত কোষ আবিষ্কার করছে। এখন তোমার একটা মানে কিউরিওসিটি আসতেছে না যে কীভাবে জীবিত কোষ আবিষ্কার করছে? আসতেছে না কিউরিওসিটি যে লিউয়েনহুক সাহেব কীভাবে তোমার জীবিত কোষটা আবিষ্কার করছে? হ্যাঁ, অবশ্যই তোমার আসতেছে। সেটা হচ্ছে লিউয়েনহুক অ্যাকচুয়ালি 1 ফোঁটা পানি নিছে।
এক ফোঁটা পানি দেখতে অ্যাকচুয়ালি এরকমই লাগে, এক ফোঁটা পানি নিচে, এবং এই এক ফোঁটা পানিকে উনি একটা অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখছে। তবে মনে রাখবা ওর অনুবীক্ষণ যন্ত্রটা অনেক পাওয়ারফুল, যেটা রবার্ট হুক ইউজ করছিল। রবার্ট হুক 30x অনুবীক্ষণ যন্ত্র ইউজ করছে, কিন্তু লিওয়েনহুক তার চেয়ে পাওয়ারফুল, মানে 270x পাওয়ারফুল অনুবীক্ষণ যন্ত্র ইউজ করছে হচ্ছে আমাদের লিওয়েনহুক সাহেব। পাওয়ারফুল রবার্ট হুক যেটা ইউজ করছে তার চেয়ে বেশি পাওয়ারফুল মাইক্রোস্কোপ আমাদের লিওয়েনহুক সাহেব। লাইভ চলতেছে নাকি একটু? চলতেছে লাইভ? ওকে। 270x অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার আবিষ্কার না, এটা নিয়ে দেখছেন। এখন এক ফোঁটা পানিকে যখন উনি অনুবীক্ষণ যন্ত্রের নিচে দেখছে, তখন দেখতেছে পানির ভিতরে কিছু জিনিস নড়াচড়া করতেছে। নড়াচড়া মানে তুমি দেখবা এক ফোঁটা, এখন আমরা যে পানি খাই ওখানে কিন্তু অনেক ব্যাকটেরিয়া থাকে, এবং দেখবা ব্যাকটেরিয়া যেটাকে যখন তুমি মাইক্রোস্কোপের নিচে দেখবা তখন দেখবা এগুলো নড়াচড়া করতেছে, ডাইরেক্ট দেখতে পাবা। তো উনি যখন এরকম এক ফোঁটা পানিকে এই 270x অনুবীক্ষণ যন্ত্রের নিচে দেখছে, তখন দেখতেছে পানির ভিতরে কিছু জিনিস এভাবে নড়াচড়া করতেছে। তো উনি হুট করে বলে দিছে এটাই হচ্ছে জীবিত কোষ, কারণ নাড়াচড়া করতেছে। কোনো কিছু নড়লে কিন্তু আমরা জীবিত বলি, না নড়লে বলি জীবিত না। যেমন এই আমার পড়ার টেবিল কখনো নড়বে না, তাহলে এটা জীবিত না। একটা পিঁপড়া এখান থেকে হেঁটে আরেক জায়গায় চলে যাবে, এটা নড়তেছে, তাহলে এটা জীবিত। তো উনি এভাবে বললেন যে হ্যাঁ, অ্যাকচুয়ালি এই পানির ভিতরে যে জিনিসগুলো আমি অনুবীক্ষণ যন্ত্রের নিচে দেখতেছি এগুলোই জীবিত কোষ। আর এগুলার উনি কোষ প্রাচীর দেখছেন, ভিতরে তোমার সেল মেমব্রেন দেখছে, তারপর উনি এভাবে আস্তে আস্তে এগুলো দেখছে আর কি, যে বিভিন্ন অঙ্গাণু সেগুলো সব কিছু পর্যবেক্ষণ করছে। এভাবেই আমাদের লিওয়েনহুক সাহেব জীবিত কোষ আবিষ্কার করে ফেলছেন। এখন কথা হচ্ছে উনি যখন এই জীবিত জিনিসগুলো দেখছেন পানির নিচে, এখন উনি চিন্তা করলেন এগুলো একটা নাম দেওয়া দরকার। কারণ যখন কোনো কিছু আবিষ্কার করে আমরা একটা জিনিস হয় কি, আমরা এটা একটা নাম দিতে চাই। ধরো আমি কোনো কিছু আবিষ্কার করলে আমি কি করবো, আমি আমার নাম দিয়ে এটা নামকরণ করে ফেলবো। ধরো আমি কিছু একটা আবিষ্কার করছি, কি আবিষ্কার করা যায়, ধরো কিছু একটা আবিষ্কার করছে, তা আমি কি করবো, আমি আমার নামটা দিয়ে দিই। আমি আমার নাম দিয়ে এই বিজ্ঞানীটা এই জীবটার নাম হচ্ছে তোমার সৈয়দ আহমেদ বিজার, এরকম দিয়ে দিব। এবার তোমরা এটা শিখো, ঠিক আছে? এরকম তো উনি এরকম জিনিসটা একটু নাম দিচ্ছেন, যেটা ক্ষুদ্র ক্ষুদ্র যে জিনিসগুলো পানির ভিতরে দেখছে, উনি সেটার নাম দিচ্ছেন এনিম্যাল কুলি। কি নাম দিছে? এনিম্যাল কুলি। এখন তুমি চিন্তা করবে ভাই এটার মানেটা কি, কারণ এটা ইংরেজি ওয়ার্ডও না, বাংলা ওয়ার্ডও না, লিখছি ইংরেজিতে, কিন্তু এটা ইংরেজি ওয়ার্ড না, এগুলো গ্রিক ওয়ার্ড। তো এটার নাম হচ্ছে মেবি ল্যাটিন ওয়ার্ড, এটার নাম হচ্ছে কুলি। মনে রাখবে কুলি শব্দটার অর্থ হচ্ছে ক্ষুদ্র, আর এনিম্যাল মানে তো বুঝো প্রাণী। তার মানে উনি অ্যাকচুয়ালি পানির ফোঁটার ভিতরে মাইক্রোস্কোপের নিচে যে জিনিসগুলো দেখছে এগুলো অনেক ক্ষুদ্র ছিল, দ্যাটস ওয়াই কুলি ইউজ করছে। আর এটা একটা প্রাণী ছিল, জীবিত কোষ ছিল, তাই প্রাণী ইউজ করছে। তো এটার নাম উনি দিচ্ছেন অ্যানিম্যাল কুলি। তাহলে তোমাকে কেউ যদি জিজ্ঞেস করে জীবিত কোষের আবিষ্কারককে, তোমাকে কেউ যদি জিজ্ঞেস করে জীবিত কোষের আবিষ্কারককে, আনসার অবশ্যই লিওয়েনহুক। তোমাকে কেউ যদি জিজ্ঞেস করে অ্যানিম্যাল কুলি নামকরণ করে কে, তাহলে অবশ্যই তো আনসার হবে লিওয়েনহুক। কনফিউজ হওয়া যাবে না, এরকম প্রশ্ন কিন্তু আসে। তো তুমি বুঝবা কীভাবে? অনেকে মুখস্থ করে, কিন্তু মুখস্থ করে এভাবে তুমি গল্প দিয়ে শিখো না, বা এইভাবে হিস্ট্রিটা পড়ে শিখো না। জীবিত কোষ লিওয়েনহুক, অ্যানিম্যাল কুলি নামকরণ তাও লিওয়েনহুক। এখন কথা হচ্ছে পরবর্তীতে দেখা গেছে এই যে উনি যে অ্যানিম্যাল কুলি দেখছে এগুলো আসলে অ্যানিম্যাল কুলি এখন আমরা জানছি, মানে আরও পারফেক্টলি জানা গেছে অ্যাকচুয়ালি লিওয়েনহুক কী দেখছে, আরও পারফেক্টলি জানা গেছে। অ্যাকচুয়ালি এই যে অ্যানিম্যালগুলি যেগুলো ছিল এগুলো অ্যাকচুয়ালি ছিল আজকের ব্যাকটেরিয়া। আজকে আমরা যে ব্যাকটেরিয়া নাম জানি না, ব্যাকটেরিয়া, এই তোমরা সবাই ব্যাকটেরিয়া চিনো না? ব্যাকটেরিয়া একটা অণুজীব না, যেটাকে আমাকে মাইক্রোস্কোপের সাহায্যে দেখতে হবে। এক ফোঁটা পানি নিলে এখানে লক্ষ লক্ষ ব্যাকটেরিয়া পাবা। এক ফোঁটা পানি নিলে সেখানে যদি এটাকে মাইক্রোস্কোপের নিচে দেখো লক্ষ লক্ষ ব্যাকটেরিয়া পাবা। আজকে জানা গেছে এই অ্যানিম্যালগুলি যেটা, এটা আসলে ছিল ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়াকে আমরা ইংরেজিতে কি বলি? অণুজীব। ব্যাকটেরিয়াকে আমরা কি বলি? অণুজীব, যেটা আমাদের 4র্থ অধ্যায়ে আছে। এবং কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে ব্যাকটেরিয়ার আবিষ্কারককে, তাহলেও লিওয়েনহুক। তাহলে কেউ যদি জিজ্ঞেস করে ব্যাকটেরিয়ার আবিষ্কারককে, রাত কয়টা বাজে একটু দেখ, ব্যাকটেরিয়ার আবিষ্কারককে, তাও লিওয়েনহুক। এখানে না,
বাসায়। কেউ যদি জিজ্ঞেস করে ব্যাকটেরিয়া আবিষ্কারক কে, তাও লিউয়েনহুক। 11টা ওকে। এখন ব্যাকটেরিয়া হচ্ছে একটা অণুজীব। অণুজীব নিয়ে বায়োলজির একটা ব্রাঞ্চ আছে। অণুজীব নিয়ে বায়োলজির যে শাখায় আলোচনা করা হয় তাকে আমরা বলি অণুজীববিজ্ঞান। অণুজীববিজ্ঞান ইংরেজিতে বলে, তোমরা অনেকে এটা চিনো, মাইক্রোবায়োলজি। ইংরেজিতে বলে মাইক্রোবায়োলজি। অণুজীববিজ্ঞান নিয়ে বায়োলজির যে ব্রাঞ্চে আলোচনা করে তাকে বলে অণুজীববিজ্ঞান বা মাইক্রোবায়োলজি। তাহলে তোমাকে কেউ যদি বলে অণুজীববিজ্ঞানের আবিষ্কারক কে, তাও লিউয়েনহুক। তাহলে তোমাকে কেউ যদি জিজ্ঞেস করে মাইক্রোবায়োলজির জনক কে, তোমাকে কেউ যদি জিজ্ঞেস করে মাইক্রোবায়োলজির জনক কে, তাও ভাইয়া কি, লিউয়েনহুক। দেখছো, এখন তুমি যখন মুখস্থ করতে যাবা এগুলো একটাও মনে রাখতে পারবে না। একই ব্যক্তি অনেকগুলো আবিষ্কার, তুমি তো আলাদা আলাদাভাবে শিখবা, কিন্তু আলাদা আলাদাভাবে শিক্ষার কিছু নাই। এভাবে মনে রাখবা এই 4টা জিনিসেরই আবিষ্কারক একজন, সেটা হচ্ছে লিউয়েনহুক। জীবিত কোষের আবিষ্কারক, অ্যানিমাল করে নামকরণ করছে উনি, ব্যাকটেরিয়া আবিষ্কারক এবং মাইক্রোবায়োলজির জনক উনি। আশা করি বুঝতে পারছো। তো তোমরা একটু আমাকে জানাতে পারো যে তোমাদের এই জিনিসটা কেমন লাগলো, বা তোমরা এখান থেকে কিছু শিখতে পারছো কি না, তোমরা আমাকে এখন জানাতে পারো। আমি ক্লাসটা শেষ করে দিব, কারণ আমি আর একটা জিনিসই পড়াবো। তোমরা একটু আমাকে কমেন্টে জানাতে পারো, রাত কমেন্টে একটু চেক করতো কমেন্টগুলো। তোমরা আমাকে একটু জানাতে পারো যে এই জিনিসটা তোমাদের কেমন লাগছে, বা তোমাদের এখানে কিছু জানার আছে কিনা। জোরে জোরে পড়ো। তোমরা আমাকে জানাতে পারো যে এই জিনিসগুলো তোমাদের কেমন লাগলো, বা এখানে কিছু জানার কিছু আছে কিনা। জি ভাইয়া। তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে মাইক্রোবায়োলজির জনক কে, লিউয়েনহুক। জীবিত কোষের আবিষ্কারক কে, লিউয়েনহুক। অ্যানিমাল করে নামকরণ করে কে, লিউয়েনহুক। ব্যাকটেরিয়া আবিষ্কারক কে। আচ্ছা, এবার আসো। ওকে, এবার আসো আমাদের লাস্ট জিনিস, সেটা হচ্ছে সাইটোলজি। আমি একেবারে ক্লাসে শেষ করে দিচ্ছি। সাইটোলজি এই জিনিসটা কি? সাইটোলজি, দেখো লজি শব্দটার অর্থ তোমরা ইতিমধ্যে জেনে গেছো। বায়োলজি যদি জানো তাহলে এটা জানো তো কোনো ব্যাপার না। লজি শব্দের অর্থ হচ্ছে বিদ্যা, আর সাইটো শব্দটার অর্থ হচ্ছে কোষ। তাহলে বায়োলজির যে ব্রাঞ্চে কোষ বিদ্যা নিয়ে আলোচনা করা হয় তাকেই আমরা বলি সাইটোলজি। একদম সোজা, বায়োলজির যে ব্রাঞ্চে কোষ বিদ্যা নিয়ে আলোচনা করা হয় তাকেই আমরা বলি কি, কোষ বিদ্যা। এখন এটা জনককে যদি কেউ জিজ্ঞেস করে এই সাইটোলজির জনককে, তাহলে নির্দ্বিধায় বলে দিবা কোষের আবিষ্কারক যেহেতু রবার্ট হুক, তাহলে কোষ বিদ্যার আবিষ্কারকে কে হবে? রবার্ট হুক। তাহলে এটার জনক রবার্ট হুক। এবার আসো, তোমাকে অনেক সময় প্রশ্ন এরকম না করে এভাবে করতে পারে, সাইটোলজি না, এভাবে জিজ্ঞেস করলো মডার্ন সাইটোলজির জনককে। মডার্ন মানে বুঝো তো আধুনিক। মডার্ন সাইটোলজির জনককে, তখন কি আমার জনকটা রবার্ট হুক হবে কি না, এটা হচ্ছে আমার জানার বিষয়। কিন্তু তুমি কখনো মডার্ন সাইটোলজি রবার্ট হুক দিবে না। তুমি মনে করবা রবার্ট হুক মডার্ন ছিল না, মনে করবে এভাবে, মানে কনফিউজ হয়ে যাবে না। তুমি বলবা রবার্ট হুক ছিলেন একজন ওল্ড মডেলের একজন এরকম মনে করবা। রবার্ট হুক মডার্ন ছিল না, তাই রবার্ট হুক হবে না, এটা মনে রাখবা। তাহলে রবার্ট হুক হবে না, কে হবে? নামটা মনে রাখো, সোয়ানসন। এই সোয়ানসন কিন্তু চিনবা, সোয়ানসনকে সামনে চিনবা যখন আমি কোষের থিওরি পড়াবো, তখন তুমি সোয়ানসনকে চিনবা, এখন চিনবা না। সোয়ানসনকে তুমি চিনবা যখন আমি কোষ থিওরি পড়াবো, সেল থিওরি পড়াবো। এখন এই সোয়ানসনকেই বলা হয় মডার্ন সাইটোলজির জনক। সোয়ানসন অ্যাকচুয়ালি কী করছেন? সোয়ানসন অ্যাকচুয়ালি আমরা বর্তমানে জানি যে কোষের ভিতরে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের ভিতরে ক্রোমোজোম থাকে, আর ক্রোমোজোমে থাকে জিন। তো এই সোয়ানসন কি করছে? এই জিন নিয়ে কোষকে ব্যাখ্যা করছে, জিন ক্রোমোজোম এগুলো নিয়ে ব্যাখ্যা করছে কোষকে। তাই জিন ক্রোমোজোম এগুলো নিয়ে, নিউক্লিয়াস নিয়ে, এগুলো নিয়ে তোমার সোয়ানসন ব্যাখ্যা করছে বিদায়, সোয়ানসনকেই প্রথম ব্যাখ্যা করছে বিদায় সোয়ানসনকে মডার্ন সাইটোলজির জনক বলা হয়। এই দুইটা জিনিস জানবা, পরীক্ষায় আসবে, বলবে সাইটোলজির জনককে, আরেকটা বলবে মডার্ন সাইটোলজির জনককে।
এটা হলে বলবা রবার্ট হুক, আর এটা হলে মনে করবা রবার্ট হুক মডার্ন না, তো রবার্ট হুক হবে না। আনসার সোয়ানসন। সো আশা করি এই দুইটা জিনিসও তোমরা পারবা, তোমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় তাহলে তোমরা পারবা। আচ্ছা আমি কষ্ট করে আরও কিছু জিনিস একটু বলে দিই, আরও কিছু জিনিস যদি বলে দিই, যেমন আমি তোমাদেরকে একটু বলি, জাস্ট একটু কিছু জিনিস বলি, সেটা হচ্ছে সাইজ অফ এ সেল। আরও আসবে সামনে, এটা আসবে সাইজ অফ এ সেল। আমাদের যে কোষের সাইজ, তো নর্মালি কোষ দেখতে কীরকম, বা কোষগুলা খালি চোখে দেখা যায় কিনা, বা কোষ দেখতে মাইক্রোস্কোপিক কিনা, কোষ আণুবীক্ষণিক কিনা, তো মনে রাখবা আমাদের কোষ বেশিরভাগ কিন্তু আণুবীক্ষণিক, বেশিরভাগ আণুবীক্ষণিক, মানে মাইক্রোস্কোপ ছাড়া তুমি দেখতেই পাবে না। দেখো আমাকে, দেখো কোষ দেখতে পাবা, আমার এখানে কোষ দেখতে পাবো না, সেখান থেকে একটা জিনিস কেটে ওটাকে মাইক্রোস্কোপের নিচে দেখলেই তুমি কোষ দেখতে পাবা, আদারওয়াইজ পসিবল না। তো বেশিরভাগ কোষ হচ্ছে আণুবীক্ষণিক। এখন মাঝে মধ্যে এরকম প্রশ্ন আসে, সবচেয়ে বড় কোষ কি হইতে পারে? সবচেয়ে বড় কোষ, তবে মনে রাখবা সবচেয়ে বড় কোষকে তুমি খালি চোখে দেখতে পাবা, এটাকে তুমি খালি চোখে দেখতে পাবা, কারণ বড় তো, বড় জিনিস খালি চোখে ভালোই দেখা যায়, খালি চোখে দেখতে পাবো। এই সবচেয়ে বড় কোষ যেটা, এটাকে আমি খালি চোখে দেখতে পাবো। মনে রাখবা সবচেয়ে বড় কোষ কি, সেটা হচ্ছে একটা ডিম। কার ডিম? উট পাখির ডিম। উট পাখিকে ইংরেজিতে বলে অস্ট্রিচ, অস্ট্রিচ এগ বা উট পাখির ডিম। উট পাখির ডিম কিন্তু মাত্র একটা কোষ দিয়ে তৈরি। কয়টা কোষ? মাত্র একটা কোষ। উট পাখির ডিম দিয়ে তৈরি, সরি ডিম একটা মাত্রই কোষ। এটাই হচ্ছে সবচেয়ে বড় কোষ। পরীক্ষা আসলে এটাই দেখাবা। এটার একটু সাইজটা জানাটা ভালো। এটার সাইজ হচ্ছে, বই আছে আমি দেখলাম, সেটা হচ্ছে এরকম 17 সেন্টিমিটার ইন্টু 12.5 সেন্টিমিটার, বই এরকম আছে। এখন তোমরা একটু হয়তো কনফিউজ হতে পারো, তোমরা এই লাইনটা একটু ভালোভাবে খেয়াল করো। এখানে কনফিউজ হওয়ার মতো কিছু আছে, আমি বলছি এই জন্য যে বায়োলজি আসলে বুঝতে হবে। এখানে কনফিউজ হওয়ার মতো কিছু একটা আছে, সেটা হচ্ছে ভাইয়া এখানেও সেন্টিমিটার লিখছেন, এটা আবার গুণ দিছেন, আবার সেন্টিমিটার লিখছেন, তাহলে এটা তো ক্ষেত্রফল হয়তো বুঝাচ্ছে, এটা একটা এরিয়া বুঝাচ্ছে, হয়তো এটা একটা এরিয়া বুঝাচ্ছে, এরকম মনে করতে পারো। আসলে ঠিক আছে, এটা একটা এরিয়া। সেটা হচ্ছে কি জানো, এই যে 17 সেন্টিমিটার, এটা অ্যাকচুয়ালি বুঝাচ্ছে দৈর্ঘ্য, আর 12.5 সেন্টিমিটার এটা আসলে প্রস্থ। এবার দেখো, তুমি কোনো জিনিস যখন মাপতে যাও, তখন পারফেক্টলি মাপাটা হচ্ছে একটা বিষয়। পারফেক্টলি তোমাকে মাপতে হবে কোনো জিনিস যদি তুমি মাপতে চাও। কীভাবে পারফেক্টলি? ধরো এটা আমার হচ্ছে মার্কার, আমি মার্কারটা আমি সাইজ মাপতে যাচ্ছি। অনেকে কী করবে, শুধু লম্বায় মাপবে, অনেকে কী করবে এটা পাশে দিয়ে মাপবে, মানে কতটুকু মোটা। তো লম্বায় মাপা মানে দৈর্ঘ্য, পাশে দিয়ে মাপা মানে প্রস্থ। তো অনেকে দৈর্ঘ্যে মাপতে পারে, অনেকে পাশে দিয়ে মাপতে পারে, যে কোনো একবার মাপতে পারে। কিন্তু মোর পারফেক্ট হচ্ছে তোমার সব দিক দিয়ে মেজারমেন্ট করাটা। যেমন এই মার্কারের ক্ষেত্রে আমি লম্ব দিয়েও মাপলাম, প্রস্থ দিয়েও মাপলাম। তো ধর একটা ডিম নাও, উট পাখির ডিম চন্দ্রমোহর, তুমি লম্বা দিয়েও মাপলাম, পাশে দিয়েও মাপলাম। লম্বা দিয়ে 17 সেন্টিমিটার, পাশ দিয়ে 12.5 সেন্টিমিটার, এটা বোঝাচ্ছে। বুঝো নাই? আচ্ছা, তাও বুঝো নাই। এটা একটা ঘন বস্তু, না বুঝলে সমস্যা কি, আমি আবার বুঝাবো। এটা একটা ঘন বস্তু আঁকতে তো সবাই পারো। এখন আমি যদি বলি এই ঘন বস্তুর ভাইয়া মেজারমেন্টটা এটা মাপেন, তো অনেকে শুধুমাত্র এই হাইট মাপবে, এরকম মাপবে, মানে এই হাইটটা মাপবে। এটার মেজারমেন্ট করতে গিয়ে এই হাইটটা মাপবে, শুধুমাত্র এই হাইটটা মাপবে। ইটস নট কারেক্ট। তোমাকে হাইট নিতে হবে, লেংথ নিতে হবে, হাইট নিতে হবে। আরেকটা জিনিস এখানে নিতে হবে, এটা যেহেতু ঘনবস্তু, আরেকটা জিনিস নিতে হবে, সেটা হচ্ছে এই যে প্রস্থটা, এই যে এটা প্রস্থকে ইংরেজিতে কী বলে? ব্রেথ। এই তিনটা জিনিস নিতে হবে, মানে তোমাকে এরকম নিতে হবে, লেংথ ইন্টু ব্রেথ ইন্টু হাইট, এই তিনটা জিনিস এভাবে নিতে হবে। ঠিক সেমভাবে ডিমের ক্ষেত্রে এটা মাপছে কীভাবে? দৈর্ঘ্য, প্রস্থ, এটাই। সো বুঝার আছে। হ্যাঁ, তোমরা অনেকে হয়তো মনে করো এটা কেন এরকম হয়েছে, এটা ব্যাখ্যাটা দিছি। আচ্ছা, এখন খুব মজার একটা জিনিস দেখো, ক্ষুদ্রতম কোষ যদি জিজ্ঞেস করে সেটা কি, এটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবা। ক্ষুদ্রতম কোষ পরীক্ষায় আসে, এগুলো পরীক্ষায় আসে। ক্ষুদ্রতম কোষ কি, এটা মাথায় রাখতে হবে। ক্ষুদ্রতম কোষের নাম লিখো তোমরা, মাইকোপ্লাজমা। এটা খুবই ইন্টারেস্টিং,
মাইকোপ্লাজমা মনে রাখবা। মাইকোপ্লাজমা কি এখন নাম দেখে তুমি বুঝবা না, এই জন্য এটার আরেকটা নাম আছে। এটার আরেকটা নাম হচ্ছে পিপিএলও। মাইকোপ্লাজমার আরেকটা নাম হচ্ছে পিপিএল। মানে তোমাকে জিজ্ঞাসা করবে পিপিএলও কি, বুঝো নাই না? আচ্ছা কেমন বুঝবা? পি মানে কি, পি মানে কি, এল মানে কি, এল মানে কি? পি মানে হচ্ছে প্লিউরো, পি মানে হচ্ছে প্লিউরো। এই পি মানে হচ্ছে নিউমোনিয়া। তোমরা সবাই নিউমোনিয়া চিনো। নিউমোনিয়া একটা লাং ডিজিজ, আমরা নিউমোনিয়া রোগী বলি না, এটা নিউমোনিয়া। তারপর এল দিয়ে হচ্ছে লাইক, ও দিয়ে হচ্ছে অর্গানিজম। তার মানে পিপিএলও কি দাঁড়ালো? প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম। এটা মানে বোঝাচ্ছে নিউমোনিয়া হয় একটা ব্যাকটেরিয়ার কারণে। তোমরা জানো নিউমোনিয়া হয় একটা ব্যাকটেরিয়ার কারণে। ওই ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি। নিউমোনিয়া হয় ব্যাকটেরিয়ার কারণে, এগুলো ব্যাকটেরিয়া গঠিত রোগ। তো এই যে মাইকোপ্লাজমা, এটা বলতে চাচ্ছে এটা ব্যাকটেরিয়ার মতো দেখতে। এই দেখো নিউমোনিয়া লাইক অর্গানিজম, নিউমোনিয়া লাইক অর্গানিজম। লাইক মানে তো বুঝো দেখতে, মতো। তার মানে এই মাইকোপ্লাজমা বোঝাচ্ছে ব্যাকটেরিয়ার মতো দেখতে কিন্তু ব্যাকটেরিয়া না, ব্যাকটেরিয়ার মতো দেখতে কিন্তু ব্যাকটেরিয়া না। এটাই হচ্ছে মাইকোপ্লাজমা। তাহলে এটাও যদি একটা অণুজীব হয়, ব্যাকটেরিয়া যদি একটা অণুজীব হয়, এটাও অণুজীব, বিকজ ব্যাকটেরিয়ার মতো দেখতে। কিন্তু তুমি এটাকে ব্যাকটেরিয়া বলতে পারো, বাট ব্যাকটেরিয়ার মতো বলতে পারো, বাট পুরোপুরি না। কেন না? এটা ব্যাকটেরিয়া একটা ক্লাসিফিকেশন আন্ডারে ফেলাতে পারে। কেন না? কারণ ব্যাকটেরিয়াতে সেল ওয়াল থাকে, কিন্তু মাইকোপ্লাজমাতে সেল ওয়াল নাই। মাইকোপ্লাজমাতে সেল ওয়াল নাই। ব্যাকটেরিয়াতে সেল ওয়াল থাকে, বাইরে একটা পেপটাইড লাইকেন সেল ওয়াল থাকে, কিন্তু মাইকোপ্লাজমাতে নাই। তো এটা একটা ব্যাকটেরিয়ার মতো বা ব্যাকটেরিয়া বলতে পারো যেটা সেল ওয়াল নাই। দ্যাটস ওয়াই এটাকে বলা হয়েছে প্লিউরোনিউমোনিয়া। এটা একটা ডিজিজ। প্লিউরোনিউমোনিয়া একটা নিউমোনি ব্যাকটেরিয়ার কারণে হয়। সো এটাই হচ্ছে মাইকোপ্লাজমা। আরও কিছু মনে রাখতে পারো, এই মাইকোপ্লাজমাটা হচ্ছে আদিকোষ। এই মাইকোপ্লাজমাটা হচ্ছে আদিকোষ। তোমরা সবাই আদিকোষ প্রকৃত কোষ চিনো না? এটা আমরা সামনে পড়াবো, আদিকোষ প্রকৃত কোষ। তো মাইকোপ্লাজমা একটা আদিকোষ, মানে নিউক্লিয়াস সুগঠিত না, বিভিন্ন অঙ্গাণু থাকে না, এইসব আর কি, হাবি যাবি। ঠিক আছে? আচ্ছা, আরও কিছু জিনিস মনে রাখতে পারো মাইকোপ্লাজমার ব্যাপারে। আরও কিছু জিনিস মনে রাখতে পারো, এই মাইকোপ্লাজমাটা হচ্ছে ন্যাচারালি অ্যান্টিবায়োটিক রেসিস্টেন্স, ন্যাচারালি রেসিস্ট্যান্ট অ্যান্টিবায়োটিক, ন্যাচারালি রেসিস্ট্যান্ট টু অ্যান্টিবায়োটিক। এটা মানে বুঝো, তোমরা অনেকে অ্যান্টিবায়োটিক খাও না যখন বিভিন্ন ইনফেকশন হয়। তোমরা জানো যে এখানে কোনো কিছু ইনফেকশন হলে এখানে ব্যাকটেরিয়া ও আক্রমণ করতে পারে, বা অনেক দিন ধরে এখানে ইনফেকশনটা পড়ে আছে, তো এখানে ব্যাকটেরিয়া আসছে, তো এই জন্য আমরা অ্যান্টিবায়োটিক খাই। আচ্ছা, অ্যান্টিবায়োটিকটা কেন খাই? অ্যান্টিবায়োটিকের কাজ হচ্ছে, এটা সামনে অবশ্যই পড়াবো, এখানে না আরও অনেক অন্য চ্যাপ্টারে পাবা অ্যান্টিবায়োটিক। এবং এই অ্যান্টিবায়োটিক জানাটাও খুবই গুরুত্বপূর্ণ বর্তমান যুগে, বিকজ অ্যান্টিবায়োটিক মানে হচ্ছে এটা কোনো একটা ব্যাকটেরিয়া বা ছত্রাক দ্বারা নিঃসরিত কেমিক্যাল। মানে অ্যান্টিবায়োটিক এটা একটা কেমিক্যাল, আর এই কেমিক্যালটা কোনো একটা ব্যাকটেরিয়া অথবা ছত্রাক এরাই নিঃসরণ করে। এবং মনে রাখবা, এরা যখন নিঃসরণ করে তখন ওই কেমিক্যালটার কারণে আশেপাশে যদি অন্য ব্যাকটেরিয়া থাকে, এরা আর গ্রো করতে পারবে না। এরা আর গ্রো করতে পারবে না বলতে পারে একটা ব্যাকটেরিয়া একটা জোন ক্রিয়েট করে ফেলে, এই অ্যান্টিবায়োটিক তৈরি করে একটা চারপাশে জোন তৈরি করে ফেলে, ওই জোনে আর কেউ আসতে পারবে না। আসলে হয় মারা যাবে, নাহলে বাধাগ্রস্ত হবে, কিছু করতে পারবে না। এটা বলতে পারো একটা পাওয়ার, এটা একটা ব্যাকটেরিয়া বা ছত্রাকগুলোর পাওয়ার বলতে পারো, যেখানে আরেকটা ব্যাকটেরিয়াকে সে দমন করতেছে বা বাধা দিচ্ছে, এরকম টাইপসের। এটা হচ্ছে কমন একটা অ্যান্টিবায়োটিকের সংজ্ঞা। কিন্তু বর্তমানে এই অ্যান্টিবায়োটিকটা চিকিৎসা ক্ষেত্রে কীরকম সংজ্ঞা, সেটা হচ্ছে এই অ্যান্টিবায়োটিক মানে একটা কেমিক্যাল যেটা একটা ব্যাকটেরিয়া দ্বারাই তৈরি বা একটা ছত্রাক দ্বারাই তৈরি। এখন এই অ্যান্টিবায়োটিকটা যখন অন্য একটা ব্যাকটেরিয়ার সংস্পর্শে আসবে, তখন ওই ব্যাকটেরিয়াটা এর সংস্পর্শে আসলে মারা যাবে বা বাধাগ্রস্ত হবে, তাহলে ব্যাকটেরিয়াগুলোকে মারার ক্ষেত্রে, ছত্রাকগুলোকে মারার ক্ষেত্রে এটা ইউজ করা হয়। কিন্তু মাইকোপ্লাজমা রেসিস্ট্যান্ট বলতেছে। রেসিস্ট্যান্ট মানে কি বুঝো? মানে এতই বেশি পাওয়ারফুল, সে অ্যান্টিবায়োটিককে রুখে দেয়, মানে শক্তিমান টাইপসের, যে অ্যান্টিবায়োটিক আসতেছে তারে মারতে। এবার ও তো অনেক বেশি পাওয়ারফুল। মাইকোপ্লাজমা রেসিস্ট্যান্ট বলতেছে তুমি আসো, কোনো লাভ হবে না, তুমি ঠিকই বাধাগ্রস্ত হবা, তুমি আমার মারতে আসছ তো আসতে পারবে না, কোনো কাজ লাভ নাই, আমার চারপাশে আছে শিল্ড, সো বাধা দিবে।
তার মানে অ্যান্টিবায়োটিক একে মারতে পারবে না, এটাই বুঝতে হচ্ছে। অ্যান্টিবায়োটিক এই মাইক্রোপ্লাজমাকে মারতে পারবে না। সো মাইক্রোপ্লাজমা রেসিস্ট্যান্ট টু অ্যান্টিবায়োটিক মিনস অ্যান্টিবায়োটিক এই মাইক্রোপ্লাজমাকে এসে মারতে পারবে না। ঠিক আছে? কি মির জাফর ও কোন একটা কিছুর হয়তো বলছে কোনো কিছুর প্রেক্ষিতে হয়তো বলছে মির জাফর কেন কি উদ্দেশ্যে বলছো, কাকে বলছো, কোন ব্যাকটেরিয়াকে বলছো, কোন ভাইরাসকে বলছো, কারে বলছো, রবার্ট হুককে বলছো না লিওনেভকে বলছো, কারে বলছো, নাকি এই মাইক্রোপ্লাজমাকে বলছো, কারে বলছো? আচ্ছা আরেকটা জিনিস দেখো, এখানে আমি এখনো মাইক্রোপ্লাজমা নিয়ে আরো কিছু জিনিস বলবো। এই মাইক্রোপ্লাজমা তোমার এই মাইক্রোপ্লাজমা অ্যারোবিক। মাইক্রোপ্লাজমা কে? এই মাইক্রোপ্লাজমা অ্যারোবিক অর ফ্যাকাল্টেটিভ অ্যারোবিক। ফ্যাকাল্টেটিভ অ্যারোবিক। এখন তোমরা নিশ্চয়ই জিজ্ঞেস করতেছো ভাইয়া এই অ্যারোবিক ফ্যাকাল্টেটিভ এগুলো কি? মনে রাখবা অ্যারোবিক মানে হচ্ছে অ্যারোবিক যারা তাদের শ্বসনের জন্য অক্সিজেন লাগে, মানে শ্বসনের জন্য অক্সিজেন মাস্ট, মানে তারা অক্সিজেন ছাড়া বাঁচতে পারবে না। আমরা অ্যারোবিক, হ্যাঁ এখনই শেষ হবে। আমরা অ্যারোবিক যারা, তারা কিন্তু যারা অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না তাদেরকে বলবো অ্যারোবিক। নামে বোঝাচ্ছে অ্যারোবিক রেসপিরেশন করছে না? অ্যারোবিক রেসপিরেশন মানে হচ্ছে রেসপিরেশন ছাড়া, এই অক্সিজেন ছাড়া রেসপিরেশন হবে না। তো অ্যারোবিক যারা তারা অক্সিজেন ছাড়া বাঁচতে পারবে না। ফর এক্সাম্পল আমরা অ্যারোবিক, আমরা অক্সিজেন ছাড়া বাঁচতে পারবো না। ঠিক মাইক্রোপ্লাজমাও অ্যারোবিক, মানে অক্সিজেন ছাড়া বাঁচতে পারবে না। আচ্ছা তাইলে ভাইয়া ফ্যাকাল্টেটিভ অ্যারোবিক কেন? আচ্ছা এটা বলবো, আর কমেন্ট করিস না। ফ্যাকাল্টেটিভ অ্যারোবিক কেন বলা হচ্ছে? মনে রাখবা ফ্যাকাল্টেটিভ মানে হচ্ছে ঐচ্ছিক। ফ্যাকাল্টেটিভ বাংলা হচ্ছে ঐচ্ছিক, মানে হচ্ছে এরা অক্সিজেন ছাড়াও বাঁচতে পারে, আবার অক্সিজেন না থাকলেও বাঁচতে পারে। তাহলে ফ্যাকাল্টেটিভ অ্যারোবিক মানে হচ্ছে অক্সিজেন ছাড়া অথবা অক্সিজেন সহ, অক্সিজেন ছাড়া অথবা অক্সিজেন সহ বাঁচতে পারে, দুইটাই। তারা হচ্ছে ফ্যাকাল্টেটিভ অ্যারোবিক। মানে মাইক্রোপ্লাজমা চাইলে অক্সিজেন ছাড়াও বাঁচতে পারে, এটাই বুঝতে যাচ্ছে। ফ্যাকাল্টেটিভ অ্যারোবিক মানে ঐচ্ছিক, অক্সিজেন দিয়েও বাঁচতে পারে বা অক্সিজেন ছাড়াও বাঁচতে পারে, এরকম কিছু বোঝাচ্ছে। আচ্ছা এটাই হচ্ছে তোমার এককোষী, এটাই হচ্ছে। আচ্ছা তো মাথায় রাখবা যে তোমার এটা হচ্ছে এই ক্ষুদ্রতম কোষ কারা মাইক্রোপ্লাজমা, এটা পরীক্ষায় আসবে। ক্ষুদ্রতম কোষ কারা মাইক্রোপ্লাজমা। আরেকটা নাম হচ্ছে পিপিএলও, প্লিওরো নিউমোনিয়া লাইক অর্গানিজম। আচ্ছা এই যে আমার আর দুইটা কথা বললেই ক্লাসটা শেষ, আমি আর দুইটা কথা বললেই ক্লাস শেষ, খালি দুইটা কথা বলবো মানে আর আমাকে 3 মিনিট সহ্য করো, আর 3 মিনিট সহ্য করো, ক্ষুধা তো আমারও লাগছে। আচ্ছা এটা লিখো যে এককোষী, পরীক্ষায় আসবে এটা, এককোষী সর্বাপেক্ষা বড় উদ্ভিদ কোষ, এটা লিখো। এককোষী সর্বাপেক্ষা বড় উদ্ভিদ কোষ কে? এটা একটা শৈবাল, শৈবালটার নাম হচ্ছে অ্যাসিটাবুলারিয়া। শৈবালটার নাম হচ্ছে, লিখো এটা পরীক্ষায় আসবে, অ্যাসিটাবুলারিয়া, সাইন্টিফিক নেম এটা হচ্ছে অ্যাসিটাবুলারিয়া। এবং এটা কি? এটা হচ্ছে একটা শৈবাল, এটা হচ্ছে একটা শৈবাল, এককোষী সর্বাপেক্ষা বড় উদ্ভিদ কোষ। এবং এই শৈবালটার দৈর্ঘ্য হচ্ছে 5 থেকে 10 সেন্টিমিটার। এই শৈবালটার দৈর্ঘ্য হচ্ছে 5 থেকে 10 সেন্টিমিটার, এটা মনে রাখবা। এককোষী সর্বাপেক্ষা বড় উদ্ভিদ কোষ কারা? অ্যাসিটাবুলারিয়া নামক একটা শৈবাল, এটার দৈর্ঘ্য হচ্ছে 5 থেকে 10 সেন্টিমিটার। এবার আমাদের মানুষের সবচেয়ে বড় কোষ কোনটা? এটা কি জানো? মানব দেহের সবচেয়ে, এটাই লাস্ট লম্বা কোষ জানো কে? কোনটা? নিউরন। মানবদেহের সবচেয়ে লম্বা কোষ হচ্ছে নিউরন। আমাদের যে নিউরন সেল আছে তোমরা আঁকো লম্বা করে, এটাই। এবং এটার দৈর্ঘ্য হচ্ছে 1.37 মিটার। এটার দৈর্ঘ্য হচ্ছে 1.37 মিটার। শেষ। নেক্সট ক্লাসে আমরা কি কি পড়াবো সেটা একটু বলে দিই। নেক্সট ক্লাসে আমরা পড়বো কোষ থিওরি, সেল থিওরি, প্রথম কোষ কিভাবে সৃষ্টি হয়। তারপর আমরা বলবো প্রকৃত কোষ, তারপর আদিকোষ, প্রকৃত কোষ ফিগার সহ পড়াবো।
প্রকৃত কোষটা এমনভাবে পড়াবো যেটা আগে কখনোই পড়ো নাই, বা হয়তো পড়ো নাই, পড়লেও পড়তে পারো, বাট বেশিরভাগ ক্ষেত্রে পড়ো নাই আদি কোষটা এমনভাবে পড়াবো। তারপর প্রকৃত কোষও পড়াবো। তারপর আদি কোষ প্রকৃত কোষের মধ্যে পার্থক্য, এগুলো আস্তে আস্তে আসবে। তারপর আস্তে আস্তে আমরা কোথায় ঢুকবো, মানে নেক্সট ক্লাসের পরে আমরা তোমার ইয়াতে ঢুকবো, প্লাজমা মেমব্রেন, তারপর কোষ প্রাচীর, তারপর কোষ সাইটোপ্লাজমের বিভিন্ন অঙ্গাণু, মাইটোকন্ড্রিয়া, গোলগি, এগুলোতে আস্তে আস্তে যাবো। সো আজকে আমাদের একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস ছিল, বায়োলজিকে চিনাইছি, উদ্ভিদ বিজ্ঞানকে চিনেছি, যেটা তুমি জীববিজ্ঞান প্রথম পত্র পড়ো ওইটাকে চিনেছি, জীববিজ্ঞান দ্বিতীয় পত্র জুলজিকে চিনেছি, তারপর কোষের হিস্ট্রিটা বলছি, কোষের আবিষ্কারককে, জীবিত কোষের আবিষ্কারককে, মৃত কোষের আবিষ্কারককে, কোষ প্রাচীর আবিষ্কারককে, এগুলো চিনেছি। তারপর আমরা কোষের সাইন্স নিয়ে কিছু বলছি, যেগুলো বিভিন্ন ভর্তি পরীক্ষা তথা তোমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। তো সবাই আমাকে বলো যে ক্লাসটা কেমন লাগছে। নেক্সট ক্লাস আমি শীঘ্রই তোমাদেরকে পোস্ট করে বলে দেবো, বিকজ কালকে আমার আগামীকাল পসিবল নয়, বিকজ আগামীকাল একটা ফাংশন আছে আমার। সো আগামীকাল পসিবল, তবে পরশুদিন হবে, এটা শিওর থাকবো, কারণ কালকে আমার একটা ফাংশন আছে, সো আমি থাকবো না। সো সবাই একটু বলো কেমন লাগছে। তো সবাই সে পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ। লাইভ ক্লাসের এক্সাম নিও নাকি? ওকে মেহেদি বলতে আলহামদুলিল্লাহ ভালো লাগছে, জানাতে আসসালাম আল্লাহ হাফেজ। ওকে খুব ভালো লাগছে, আচ্ছা ধন্যবাদ। মার্ভেলাস, তোমার নামটা আরবিক, তাই নামটা পড়তে পারতেছি না। ভাবলি আসলে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। ওকে বাই।